যে আপনি কথা বলা আরম্ভ করেন। আর আপনাকে আমি একটু বলে নিই, আমি কিন্তু 8:15 বাজলে 8:15 বাজলে আমি আর থাকবো না, আমি আমার খাবার সময় হয়ে যাবে, এই জন্য যেতে হবে আমাকে। আচ্ছা স্যার, আমরা আজকে না হয় না খেলেন স্যার। আমরা লাইভে চলে এসেছি, আমরা যাচ্ছে ফরমালি ম্যাডাম, শুরু করব। শোনা যাচ্ছে। জি জি, আসসালামু আলাইকুম। জি জি, আমাদের শিক্ষকের কলামের গ্রুপের পক্ষ থেকে শিক্ষক বাতায়নের সকল এই পাখিকে সেরাদের অভিনন্দন। শিক্ষকের কলাম গ্রুপের নিয়মিত আয়োজন সফলতার গল্পে পঞ্চম পর্বে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। প্রথমেই আপনি লাইভে যান। জি, আমরা লাইভে আছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদের এই করোনাকালীন খারাপ একটা পরিস্থিতিতে আমরা মনে হয় অনেকটা সময় পেরিয়ে এসেছি, যদিও শেষ দিকে বলা যাবে না, তবু অনেকটা সময় অতিক্রম করে আমরা বর্তমানে ভালো আছি, সুস্থ আছি এবং আমাদের শিক্ষার্থীদের জন্য কিছু কাজ চালিয়ে যেতে পারছি। এজন্য সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার প্রতি। এবং ভাষার মাসে আছি আমরা, ফেব্রুয়ারি মাস, বাঙালি জাতি, সংগ্রামী জাতি। প্রতিটি মাসে আসলে আমাদের ঐতিহাসিক সংগ্রামের মাস, তারপরেও এই ফেব্রুয়ারি মাস বিশেষ তাৎপর্য বহন করে। আজকে যে আমরা বাংলা ভাষায় কথা বলছি, মায়ের ভাষার স্বাধীনতা আমরা পেয়েছি, সেই সূর্য সন্তানদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আজকের সফলতার গল্প অনুষ্ঠানের শুরুতে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের জাতির পিতা, স্বাধীনতার মহান ঘোষক, স্বাধীন বাংলাদেশের স্থপতি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। শুরুতেই আমি আজকের আয়োজনে যুক্ত সবাইকে অভিনন্দন জানাই আপনাদের কাজের জন্য। সত্যিই আপনারা শিক্ষক বাতায়নের সুপার টিচার, উজ্জ্বল নক্ষত্র। আপনাদেরকে আমরা জল জল করে আকাশে আপনাদের বিচ্ছুরণ আমরা দেখতে পাচ্ছি। অভিনন্দন আপনাদের। তো আজকের প্রোগ্রামের শুরুতেই আসলে আজকে আমরা সবাই উৎসুক আছি, কৌতূহলী হয়ে আছি আপনাদের এই সফলতার পিছনের গল্প শোনার জন্য। তো আমি শুরুতেই যাব, আমি এই মুহূর্তে যেহেতু আমাদের নাসরিন ম্যাডামকে দেখতে পাচ্ছি, আমি ওনার কাছে যাচ্ছি। শ্রদ্ধেয় নাসরিন আক্তার বিনা আপা, আসসালামু আলাইকুম। আপা, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালোই আছি। আপা, আমি আপনার প্রোফাইল দেখেছি বাতায়নে, অনেক ভারী প্রোফাইল আপনার। তো আপনি সম্ভবত 123টি কন্টেন্ট আপনার আছে। আপনি অনলাইন ক্লাস করেছেন 268, প্রায় 300। আপনি টট ট্রেনার একজন এবং মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর আপনি। আমি যতদূর জানি আপনি 2020 সালে সেরা নেতৃত্ব হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তো আজকের এই সফলতার গল্পের অনুষ্ঠানে আমি শুরুতেই আপনাকে আহ্বান জানাবো যে এই যে আপনি 2020 সালে সেরা নেতৃত্ব হয়েছেন, বছর না পেরোতে আপনি আবার সেরা অনলাইন পারফর্মার হিসেবে স্বীকৃতি পেলেন। এই যে আপনি স্বীকৃতি পেলেন, আপনার সেই স্বীকৃতি আপনি যখন জানতে পারলেন, তখন আপনার অনুভূতি আমি জানতে চাচ্ছিলাম যে আপনার কেমন লাগলো এবং এখন পর্যন্ত আপনি কেমন অনুভব করছেন। আমি সবাইকে বলবো, আমরা যখন কথা বলবো অন্যরা মিউট করে রাখবো। আবুল কালাম আজাদ স্যার, আপনি একটু মিউট করে রাখুন। কোন একটা আইডি থেকে প্রচুর নয়েজ হচ্ছে মনে হচ্ছে। আবুল কালাম আজাদ স্যার, আপনি একটু মিউট করে রাখলে আমাদের প্রোগ্রামের সুবিধা হতো। জি ম্যাডাম, আমি শুরুতেই আপনার অনুভূতি প্রকাশের জন্য আহ্বান জানাচ্ছি। আসলে আপনি 2020 সালে সেরা নেতৃত্ব হিসেবে স্বীকৃতি পেয়েছেন, আবার 21 সালে আপনি সেরা অনলাইন পারফর্মার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আপনার অনুভূতিটুকু যদি জানাতেন আমাদের।
ধন্যবাদ নরিনী আকিদা ম্যাম, এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শিক্ষকের কালাম পেজের প্রতি। শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে সেটি সফলভাবে সম্পন্ন করার জন্য যিনি আমাদেরকে সহায়তা করছেন, বা যার ইশারায় আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি, সে মহান সৃষ্টিকর্তার প্রতি। মাতৃ জঠর থেকে শুনছি মায়ের মুখের কথা, বলছি কথা তখন থেকেই মায়ের সাথে, মায়ের সকল আবেগ আর অনুভূতি বুঝতে পারি তখন থেকেই তার কথাতে, কারণ এটা হচ্ছে মায়ের ভাষা, আমার ভাষা, বাংলা ভাষা। এই ভাষার মাসে আসলে এরকম একটা প্রাপ্তি একটা অন্যরকম একটা অনুভূতি এনে দেয়। তো সেজন্য এই ভাষা শহীদদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। এরপরে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি যার জন্যে আজকে আমাদের এই প্রাথমিক বিদ্যালয় নয়, শুধু সমগ্র দেশ আজকে এই অবস্থানে চলে এসেছে। সেই আমরা স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছি, আমরা পেয়েছি লাল সবুজ পতাকা। ম্যাম, আমাকে শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, সেই লাল সবুজ পতাকার মহান স্থপতি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। ম্যাম যেটা বলছিলেন আসলে অত ভারী কিছু না, যে আপনি আমার প্রোফাইল দেখেছেন, একটু কাকতালীয় ভাবে মানে বলা চলে যে আমি 2018 সালে আইসিটির প্রশিক্ষণ গ্রহণ করি। 2018 সালের শেষের দিকে আমি অ্যাম্বাসেডর মনোনীত হই। অ্যাম্বাসেডর মনোনীত হওয়ার 2019 সালটা একটু তো খুব ব্যস্ততার মধ্যে কেটেছে, তখন কিছু কন্টেন্ট তৈরি করেছি। আর 2020 সালে যেটা বলছিলেন, হ্যাঁ 2020 সালের 1 মে আমি সেরা নেতৃত্ব ক্যাটাগরিতে এসেছি। তো সবচেয়ে মজার বিষয়, এবং এই চলতি বছরে যে আমি এই সেরা অনলাইন পারফরমার এসেছি, দুটোটা ক্ষেত্রে একটা ঘটনা আমার ক্ষেত্রে যেটা ঘটেছে, আমি নিউজটা জেনেছি দুপুর 2টার পরে। কারণ এই দুটো দিনই আমি এত বেশি ব্যস্ত ছিলাম, আমি সকাল থেকে ফেসবুকে আসারই সময় হয়নি আমার। তো দুপুরে আমি লাঞ্চের পরে যখন আমি একটু রিল্যাক্স হলাম, তখন ফেসবুকে এসে দেখি প্রথমে অসীম স্যার আমাকে নক করেছেন, মেসেঞ্জারে দিয়ে রেখেছেন। ওই তখনও যখন আমি সেরা নেতৃত্ব ক্যাটাগরিতে এসেছিলাম, তখনও অসীম দাকে আসলে সত্যি এই প্রোগ্রামের মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্যার সবসময়, স্যারের সাথে আমার একটা কমিউনিকেট থাকে সবসময়। স্যার তখনও আমাকে উইশ করেছেন সবার শুরুতেই। আর এখানেও আমি দেখি যে ঢুকেই আমার প্রোফাইলে মানে ফেসবুকে যে স্যারের একটা পোস্ট, সেখান থেকে দেখি যে আমি সেরা অনলাইন পারফর্মার হয়েছি। তো আসলে বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ পুরো বিষয়টা আমি কিছুই জানি না, কারণ সারাদিন আমি নেটওয়ার্কের বাহিরে ছিলাম। তো এখানে যখন বিদ্যালয় বন্ধ হয়ে গেল, বিদ্যালয় বন্ধ হয়ে যাবার পরে তো কিছুদিন এলাকায় আমি সবসময় প্রতি মাসে 2-3 দিন করে যাই আমার ক্যাসমেন্ট এলাকায়, আমি বাড়িতে গিয়ে স্টুডেন্টদের সাথে যোগাযোগ রাখি। তো রমজান, এর মধ্যে তো অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়, বাট আমি শুরু করতে পারিনি। আমি 2রা জুলাই থেকে আমার ক্লাস শুরু হয়েছে কিশোরগঞ্জ অনলাইন প্রাইমারি স্কুলে, কিশোরগঞ্জ অনলাইন স্কুলে পেজে। কিন্তু যখন অনলাইন ক্লাসগুলো শুরু হচ্ছে, সবাই ক্লাস নিচ্ছিল, নিজের কাছে কেমন একটু মানে দায়বদ্ধতা এসে গেছে, যে কারণ মোবাইল ফোনের মাধ্যমে তো ওইভাবে আমি স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করতে পারছিলাম না, ওদের খোঁজ খবর নেওয়া, ওদের লেখাপড়া কতটা আছে, আবার সেভাবে যেতেও পারছি না, কারণ তখন তো পুরো লকডাউন, একেবারে চলাচলে খুব বাধা বিপত্তি। তো বন্ধ করে দাও। নিজের মধ্যে একটা বিষয় কাজ করছিল যে আমি তো শিক্ষক, আমার প্রধান কাজ তো কিছু দেয়া, তো সেটা শুধু তো এখন আর যেহেতু আমার বিদ্যালয় বন্ধ আছে, সেটা তো আর আমি বিদ্যালয়ের শুধু স্কুল বেসড না এখন। তো কি করব, অনলাইন ক্লাস এদিকে শুরু হয়ে গেছে। তারপর রমজান চলে আসলো অলরেডি, তো রমজানের মধ্যে আমি আর অনলাইন ক্লাসে আসিনি। রমজান ঈদের পরে 2রা জুলাই থেকে আমি ক্লাস শুরু করি। 17টি পেজে, ঘরে বসে শিখি সহ 17টি পেজে আমি ক্লাস নিয়েছি। হ্যাঁ ম্যাম ঠিক বলেছেন যে এখন পর্যন্ত 207টি ক্লাস আমার অনলাইনে হয়েছে। আর 2021 সালে আসলে খুব একটা ক্লাস নেওয়া হয়নি, 6টি ক্লাস নেওয়া হয়েছে, কারণ আমি জানুয়ারি থেকেই, আপনারা জানেন যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে ইএফটি এবং নগদ এই 2টা কাজ একই সময় পড়েছে। আর একই সময় পড়ায় উপজেলার মানে
80% কাজের এই দুটোটা বিষয়েরই আমার ঘাড়ের উপর বলা চলে। এই জন্য এই দিকটাই সময় দিতে গিয়ে এই মুহূর্তে এই 2 মাসে আমি একটু ক্লাসের দিক থেকে একটু পিছনে আছি। আর বছরের শুরুতে বিদ্যালয়ে তো অনেক ধরনের কাজ থাকে, প্রতি সপ্তাহে বিদ্যালয়ে যেতে হচ্ছে, বিভিন্ন কাজ করতে হচ্ছে। তো আসলে এই অনলাইন ক্লাসে আসা এটা নিজের দায়িত্ববোধ থেকে, নিজের মধ্যে একটা চাহিদা থেকে যে আমি যেহেতু স্কুলে গিয়ে আমি আমার স্টুডেন্টকে দিতে পারছি না, বাট এখন তো সমগ্র বিশ্বই আমার, মানে সমগ্র দেশটাই আমার বিদ্যালয়, সমগ্র দেশটাই হচ্ছে আমার ক্যাচমেন্ট এলাকা। তো সেই জন্য সেখান থেকে সেই মানে মনোভাব থেকেই আমার এখানে আসা, অনলাইন ক্লাসে আসা। আর আসলে এই যে পরপর 1 বছর হয়নি, কারণ জি গত ম্যাম। 1 মে থেকে আবার এখানে 16ই ফেব্রুয়ারি 1 বছর হয়নি। তার মধ্যে দুটো স্বীকৃতি, সত্যি বাতায়নকে এর জন্য অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাতায়ন কর্তৃপক্ষকে, যারা আমাকে মনোনীত করেছেন দুটোর জন্যই। সত্যি ধন্যবাদ ম্যাম। প্রাচ্যের আসলে আমরাও অনেক বলে অনেক বুঝতে আনন্দ পারবো না। অনুভব করছি যে গত বছরে আপনি সেরা নেতৃত্ব হয়েছেন, আবার 1 বছর না পেরোতেই আপনি সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হয়েছেন, এবং আপনার কথার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আসলে আপনি আপনার দায়িত্ববোধ থেকেই কাজ করেছেন, আর তার ফল হিসেবে আপনি এই স্বীকৃতি পেয়েছেন। আসলে এই সবই আপনাদের ভালোবাসা। জি 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 আমরা এটাই জানতে পারলাম যে আপনি আপনার দায়িত্ববোধ থেকেই এই কাজগুলি করেছেন। তো তারপরেও আমি জানতে চাবো আপনার কাছে, আরো আমার মতো হয়তো অনেকে জানতে চাবে যে আসলে আমরা কাজগুলি করি, তারপরেও নিজের দায়িত্ববোধ থেকে করলেও অনেক সময় অনেকে আমাদেরকে, যেমন অসীম দা একজন মানুষ, ধন্যবাদ অসীম দাকে, যে আসলে আপনার খবরটি উনিই প্রথম আপনাকে দিয়েছেন এবং একটা পোস্ট দিয়েছেন। আসলে অসীম দা খুবই একজন ভালো মানুষ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো আপনাকে আপনার কাজে সরাসরি কেউ কি অনুপ্রেরণা দিয়েছে যে আসেন আপনিও কাজ করেন বা করা দরকার, বা আপনাকে কাজে সহায়তা করেছেন? আমি যদি বলি যে প্রথমে কার কথা বলবেন বা কৃতজ্ঞতা স্বীকারের কথা যদি বলি, তাহলে কার নাম আসবে আসলে আসলে ম্যাডাম? হ্যাঁ, সেটা তো অবশ্যই অনুপ্রেরণা থাকে। আর আমরা যেহেতু ওদেরকে ম্যাডামরা দেন। আছি, আমাদেরকে কিন্তু যারা এখানে ছাড়া আছেন তারা কিন্তু কিছু করবেন না, কারণ যেটা ঘটনা সত্য সেটা হচ্ছে আমরা কিন্তু দুইটা দিক কাভার করি। একটা হচ্ছে আমাদের পারিবারিক দিক এবং একটা হচ্ছে আমাদের সার্ভিস লাইফ। আপনারা শুধু সার্ভিস লাইফটাকে করেন, পারিবারিক লাইফে কিন্তু খুব কম আপনাদের সহায়তা পাওয়া যায়। তো আমরা যে কাজটা করি আমাদেরকে অবশ্যই, আমরা যারা দুইটা দিকই সমানভাবে যারা মেনটেন করি, অবশ্যই আপনাদের আমাদের পিছনে সহায়তা থাকে, আপনাদের উৎসাহ থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই আমি প্রথমেই বলবো যে হ্যাঁ, আমার হাজবেন্ড আমাকে প্রথম থেকেই সে ছিল আমার প্রথম থেকে আসলে ক্যামেরার পিছনের ব্যক্তিটা আমার প্রায় 60টি ক্লাস পর্যন্ত আমার ক্যামেরার পিছনের ব্যক্তি ছিল সে। তখন পর্যন্ত কিন্তু আমি কোনো স্ট্যান্ড কেনা হয়নি বা ওইভাবে হয়নি, বাট আমার কিন্তু প্রতিদিন 3টা-4টা ক্লাস থাকতো। বাংলাদেশ অনলাইন প্রাথমিক পেজে আমার ক্লাস ছিল 12টা 20-এ। তো দেখা ওই সময়টা কিন্তু আমাদের রান্না করার সময় থাকে প্রত্যেকের বাসায়, বাট ওই সময়টা সে যত কাজ থাকুক আমার ক্লাসের টাইমগুলোতে সে বাসায় আসতো। সেও আমাদের সাথে একই ডিপার্টমেন্টে আছি আমরা দুজনেই। তো শুরুতেই সে আমাকে উৎসাহিত করছে, যখন আমি তার সাথে এই বিষয়টা নিয়ে খুব বলতাম যে দেখো কি করব, স্কুলে যেতে পারছি না, আমার তো ভালো লাগছে না, স্টুডেন্টদের সাথে কমিউনিকেট হচ্ছে না, আমার ভালো লাগছে না, তখন বলছি ঠিক আছে, যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে তুমি করতে পারো। আর আরেকটা জানেন যে আমি বিজ্ঞানের টপ ট্রেনার, তো তো বলতেছে যে হ্যাঁ তুমি করো, অলরেডি আমি আবার গণিত অলিম্পিয়াডের আচ্ছা, জি ম্যাম, অনেক ধন্যবাদ। এবং ধন্যবাদ শুধু আপনাকে নয়, আপনার সেই পার্টনারের প্রতি। আসলে আমরা মেয়েরা এখনো আমাদের পরিবারের জন্য বা আমাদের যাকে আমরা পার্টনার হিসেবে বেছে নেই, কিন্তু বিভিন্ন জন মানে বিভিন্ন ভিন্ন পেশায় থাকার কারণে একজন আরেকজনকে বুঝি না বা বুঝে হ্যাঁ উঠতে পারি না। এখন আমি যদি অনলাইন ক্লাসে যাই লাঞ্চের পিরিয়ডে বা মর্নিং এর দিকে, মানে অনেকের জন্য কিন্তু খুবই কষ্টদায়ক সেটা। অবশ্যই মানে অবশ্যই হ্যাঁ সবকিছু ম্যানেজ করে ঠিকঠাক মতো তারপরে যদি আপনি আপনার কাজটুকু করেন, কিন্তু সে যদি না বোঝে যে আপনার এই বিষয়টা কতখানি গুরুত্বপূর্ণ, হয়তো আপনাকে সেখানে মানে অনেকে কষ্ট পেতে হয়, যে বেগ পেতে হ্যাঁ হয় যে আসলে অনেক কি না বেগ কি পেতে হয়। করছে। হ্যাঁ, হ্যাঁ, জি জি আপনি এই বাসায় জন্য আপনার মতো আরেকটা করে একটা ক্লাস নেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, সেখানে বাড়ির পরিবারের অনেকেই সেটাকে স্বাভাবিকভাবে নাও নিতে পারে, যে
ঠিক আছে, সেক্ষেত্রে আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট হেল্প করেছে এবং ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছে। আমি তাকে শ্রদ্ধা জানাই, সালাম জানাই, শুধু সেটা অবশ্যই না, তাকে আমি এমন অভিনন্দন জানাই হ্যাঁ, যে মানে আসলে হচ্ছে এমন এমন একটা যে ওই সময়টা অনেক সময় হ্যাঁ কলিং বেল বেজে ওঠে। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমার 207টি ক্লাসের মধ্যে 30 ক্লাস শুধুমাত্র আমার রেকর্ডেড, আর 201টি ক্লাস হচ্ছে সরাসরি লাইভ। তো দেখা যাচ্ছে যে আচ্ছা আমি ক্লাসে কেউ একজন চলে আসলো, আমার বেডরুমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বেডরুম, আপনার যে পিছনে দেখা যাচ্ছে পুরো জি বেডরুমটাই হচ্ছে আমাদের স্কুল। আচ্ছা এখনো ম্যাম, মানে আছে। আসলে ধন্যবাদ। আপনার সহধর্মী আপনাকে যেভাবে সাহায্য করেছেন এটা অবশ্যই বিরল একটা ঘটনা। তবে আমরা চাবো, আমরা একটা সামনের সময়ে অবস্থান করছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনের কাজ বুঝবো, সহযোগিতা করব, একটা সুন্দর সমাজ গড়ে তুলবো, একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো, এটাই প্রত্যাশা আমাদের সবার প্রতি। তো ধন্যবাদ ম্যাডাম, অনেক ভালো লাগছে আপনার সেই সফলতার পিছনে গল্পগুলি। তবে এই কাজ করতে যে আপনার খারাপ লাগা কোনো বিষয় যদি থাকে, এরকম যদি কোনো আপনার স্টাফ বা আপনার পারিপার্শ্বিক পরিবেশ, এরকম কি কোনো বিষয় আছে যেটা আপনাকে কষ্ট দিয়েছে এই কাজ করতে যে? আহ আসলে কিছু তো থাকেই, যেহেতু আমরা অনলাইন জগতে আছি। বিশেষ করে আমাদের যে বিষয়টা কষ্ট দেয় সেটা ম্যাম, সেটা হচ্ছে আমাদের কিছু কমেন্টস একটা কাজ করতে গেলে আসলে যখন আমরা অনলাইনে আমাদের ক্লাসগুলো পারফর্ম করি, একটা বোঝা উচিত যে একটা ক্লাসের সামনে, একটা ক্যামেরার সামনে আমাকে সমগ্র দেশ দেখছে না, শুধু বিদেশ থেকেও বাহির থেকেও আমাদেরকে দেখছে। সো সেখানে আমার মানে মেন্টাল লেভেলটা আমার কিন্তু তখন কিন্তু হার্টবিটের লেভেলটাকে কন্ট্রোল রাখা কিন্তু অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। যেখানে আমাদের আমরা যখন ট্রেনিং সেশনটা যদি বলি, যে যেখানে আমরা 25 জন টিচারের সামনে ট্রেনিং করি, সেক্ষেত্রেই কিন্তু কথা বলতে গেলে অনেক সময় আমাদের একটু ভীতি কাজ করে। বাট সেখানে যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি, সমগ্র দেশ আমাকে দেখছে, তখন সেক্ষেত্রে কিন্তু একটু হতে পারে। আর প্রথম দিকে তো একটু জড়তা আমাদের সবারই থাকে, কিন্তু দেখা যায় যে আমাদের কিছু টিচার বলবো, কিছু সাধারণ জনতা, তাদের কিছু কমেন্টস যেগুলো আসলে একটু হার্ট করে। এবং আরেকটা সবচেয়ে আমরা আচ্ছা অস্বীকার ম্যাম, করবো না আমি যে মনে করি যে আসলে যারা এখন অনলাইন ক্লাস নেয়নি কোনোদিন, একমাত্র তারাই হয়তো এ ধরনের কমেন্ট করতে পারেন। যারা নিয়েছেন, দেখা কোনোদিন এভাবে ক্যামেরার সামনে না, একা একা তারা করবে না, দাঁড়িয়েছেন, তারা কখনোই এই কমেন্ট গুলি করবে করতে না। পারবে না। তো আসলে হ্যাঁ, একটা হ্যাঁ, ভালো কাজ করতে গেলে, অনেক ভালো কাজ করতে যান আপনি, শুরুতে অনেক বাধা আপনাকে পেতে হবে, আর সেই বাধাকে অতিক্রম করে আমাদেরকে কিন্তু সামনে এগুতে হয়, তাছাড়া কিন্তু আমরা সামনে এগুতে পারবো না। তো যাই হোক, পারবো না। আপনি হ্যাঁ, অনেক দূর এসেছেন, 2 শতাধিক ক্লাস আপনি নিয়েছেন এবং ম্যাক্সিমাম ক্লাস আপনার লাইভে। আপনি কি বিশেষ কোনো সফটওয়্যারে ক্লাস নিয়েছেন ম্যাডাম? না, সরাসরি ফেসবুক লাইভ পেজে। আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম। আর আপনি কি মনে করেছিলেন যে আপনি একসময় সেরা অনলাইন পারফর্মার হবেন? এরকম কি আপনার মনের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল? আসলে না, সে এরকম হয়নি। যখন আমি প্রথম কন্টেন্ট তৈরি করা শুরু করলাম, তখন থেকে আমার ওটা একটা এইম ছিল যে সেরা কন্টেন্ট নির্মাতা হওয়ার জন্য। কারণ আমাদের ঝালকাঠি জেলাতে এখন পর্যন্ত কেউ আসেনি এই ক্যাটাগরিতে। তো যখন আমি নেতৃত্ব ক্যাটাগরিতে অলরেডি চলে আসলাম, তখন আমাদের আইকন, বরিশালের বিখ্যাত যে আমাদের আব্দুর রহিম স্যার, টিটি কলেজের সহকারী সহযোগী অধ্যাপক, অবশ্যই তাকে চিনেন। এবং আরেকজন হচ্ছেন আমাদের রাসেল স্যার আছেন, তেঁতুলবাড়িয়া মাদ্রাসার স্যার। আমাকে বললেন, ম্যাম আপনি তো একটা বিশেষ স্থানে চলে এসেছেন, এখন কন্টেন্ট নির্মাণ না রেখে একটু অনলাইনের দিকে এগোলে ভালো হয়, কারণ তাহলে অনেককে স্পেস দেওয়ার সুযোগ থাকে। তো আমি এরপরে আসলে এই জায়গাটা আসবো এরকম কোনো মানসিকতা বা এভাবে কোনো চিন্তা ভাবনা নিয়ে কাজটা করা হয়নি। আসলে যা হোক, আসলে কাজ করলে স্বীকৃতি আসবে। জি, আসলে সৃষ্টিকর্তা ঠিক করে দিয়েছেন, ভালো হোক মন্দ হোক, কাজ করলে ফল অবশ্যম্ভাবী। সেই হিসেবে আপনি ভালো কাজ করেছেন, আপনি আপনার প্রাপ্তি পেয়েছেন, এবং আমাদের কৃতজ্ঞতা যে আমাদের কর্তৃপক্ষ, এটুআই কর্তৃপক্ষ আপনার প্রতি নজর কেড়েছে, আপনাকে সেই স্বীকৃতি প্রদানে তারা এগিয়ে এসেছে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ওনাদের প্রতি। আমি আপনার কাছে আবারও আসব আপনার অনুভূতি জানতে, আপনার সফলতার পিছনে গল্প জানতে। ইতিমধ্যে আমাদের মধ্যে যুক্ত হয়েছেন সম্ভবত বরিশাল থেকে
আমি যতখানি জানি আমাদের শাহরিনা বিন সুইটি ম্যাডাম অভিনন্দন আমার পক্ষ থেকে, অভিনন্দন আমাদের শিক্ষকের কলাম গ্রুপের পক্ষ থেকে আপনাকে। আপনি আমাদের আজকের আয়োজনে যুক্ত হয়েছেন, আপনাকে শুভেচ্ছা জানাই আমি। এবং অবশ্যই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন ম্যাডাম? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আর অবশ্যই আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ, কারণ আমাদের পাশে, আমি বলবো আমার পাশে আপনারা ছিলেন বিধায় আজকে এখানে এসেছি। আর অবশ্যই শিক্ষকের কলাম গ্রুপের কর্তৃপক্ষকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আপনাদের সকলের সাথে এই যে একটু কথা বলতে পারছি, এটাও অনেক আনন্দের, অনেক ভালো লাগার একটি মুহূর্ত। ধন্যবাদ ম্যাডাম। আমি আপনার ক্লাস দেখেছি, দিনাজপুর অনলাইনে আপনি যে কয়েকটি ক্লাস নিয়েছেন, আপনারও ক্লাস দেখেছি। অনেক চমৎকার কণ্ঠ, অনেক চমৎকার উপস্থাপনা আপনার, অনেক চমৎকার বাচনভঙ্গি। এবং নাসরিন ম্যাডামেরও ক্লাস আমি দেখেছি, গণিত অলিম্পিয়াডের ক্লাস ওনার দেখেছি আমি। আর আলামিন স্যার তো আমার, উনি আমাকে হয়তো চেনেন না, আমি ওনার একজন ভক্ত। যাই হোক, আমি আবুল কালাম আজাদ স্যারকে বারবার বিচ্ছিন্ন হতে যেতে দেখছি। তা আমি এই মুহূর্তে আলামিন স্যার একটু অন্য প্রোগ্রামে অন্যখানে ব্যস্ত থাকার কারণে ওনার কাছে আগে আসতে চাচ্ছি, তারপরে আমি আমাদের সুইটি ম্যাডামের কাছে আসবো। স্যার, আলামিন স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার আপনাকে অভিনন্দন। জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা প্রোগ্রাম করে আমাদেরকে সম্মানিত করার জন্য। শিক্ষক কলামের প্রতি আমরা সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ এই শিক্ষকের কলাম প্রথমেই কিন্তু আমাদের এই চারজনকে সম্মানিত করলো এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে। তো যাই হোক, প্রথম এবং সর্বশেষ কৃতজ্ঞতা আপনাদের প্রতি। জি স্যার, আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ। আমাদের আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন, এসেছেন, আমাদের প্রোগ্রামকে সার্থক করতে আপনারা এগিয়ে এসেছেন। তো স্যার, আমি যতদূর জানি যে আপনি কন্টেন্ট তৈরি করছেন, প্রায় 100 কাছাকাছি কন্টেন্ট তৈরি করেছেন এবং অনলাইন ক্লাসের সাথে যুক্ত আছেন। সেখানে আপনি সমানভাবে প্রায় 100-র মতো ক্লাস নিয়েছেন এবং আপনি 19 সাল থেকে জেলা অ্যাম্বাসেডর নির্বাচিত আছেন। তো স্যার, আর আমি যতটুকু জানি যে আপনি আইসিটিতে একজন দক্ষ মানুষ, তো সেই হিসেবে আপনি সেরা অনলাইন সেরা কন্টেন্ট নির্মাতা হিসেবে আপনি স্বীকৃতি পেলেন। এই স্বীকৃতি পাওয়ার মুহূর্তে এবং এখন পর্যন্ত আপনার অনুভূতি যদি আমাদের জানাতেন। স্যার, আসলে আপনি কেমন লাগছে আপনার এই যে আপনার স্বীকৃতি, আপনার পরিশ্রমের একটা ফল? আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো ম্যাডাম, আসলে আপনি অনেক কিছুই বললেন, আসলে আমি এত কিছু না, তারপরেও একটু চেষ্টা করি নিজে থেকে যে কাজ করার, কারণ আমার একটাই কথা যে আমি কাজকে ভালোবাসি। তো এই ধারণা থেকেই কিন্তু আমি মানে কাজ করি আর কি। জি, আপনার কেমন লাগছে স্যার, আপনার একটা স্বীকৃতি এটোয় থেকে আপনি শিক্ষক বাতায়নের আকাশে আপনার ছবি ভাসছে, কেমন লাগছে স্যার আপনার? ম্যাম, আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে ঠিক আছে ম্যাম, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আসলে কতটুকু আমি আনন্দিত হয়েছি রেজাল্টটা দেখে। এবং আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সুনামগঞ্জ জেলার আইসিটির আইকন আমরা যাকে বলে থাকি সেই আমাদের মিসবা স্যার, যিনি একজন মাদ্রাসা শিক্ষক। উনি অলরেডি সেরা কন্টেন্ট নির্মাতা এবং সেরা উদ্ভাবক হয়ে গেছেন। তো উনি আমার সাথে ছিলেন এবং উনি মানে বারবার চেক করছিলেন আর কি যে এই কি করা যায়, দেখি রেজাল্টটা আসে কিনা। তো হঠাৎ করে উনি মানে চিৎকার দিয়ে মানে উঠলেন, আমরা একটা রেস্টুরেন্টে চা খেতেছিলাম, তো উনি চিৎকার দিয়ে উঠলেন যে আলামিন স্যার চলে আসছে। আমি বললাম জি না স্যার, আপনি দেখেন, ভালোভাবে দেখেন। উনি বলছেন না না, আমি মাত্র দেখলাম। আমি বললাম না স্যার, আবার দেখেন, আমার মানে বিশ্বাস হচ্ছে। স্যার, আমরা একটা প্রোগ্রামে দেখছিলাম মনে হয় 2-1 দিন আগে যে জি জি জি, আপনাদের পেজে প্রোগ্রাম করছিলেন, রাব্বি স্যার, রূপা মল্লিক আপু এবং আপনি ছিলেন সেখানে, জান্নাতুল আপাও ছিলেন, যে আপনি তখনও সেরা কন্টেন্ট নির্মাতা হননি। আপনার কথাগুলো আমি শুনছিলাম। তো তার কয়েকদিন পরে আমি দেখতে পেলাম যে আসলে আমারও খুব ভালো লাগছিল যে স্যার মানে চাইতেই হয়ে গেলেন। তো সেক্ষেত্রে আর কি অবশ্যই আপনারও অনেক ভালো লাগছে। তো স্যার, মানে আপনার যদি কৃতজ্ঞতা স্বীকারের ক্ষেত্রে বলি যে প্রথমেই আপনাকে এই মানে কবে থেকে কাজ করছেন এবং এই সেরা কন্টেন্ট নির্মাতা হওয়ার ব্যাপারে আপনাকে কেউ যদি অনুপ্রেরণা দিয়ে থাকে, আসলে কার নামটি বলবেন? জি অবশ্যই। তো আমি আসলে প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ উনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানে জীব হিসেবে আমাদের তৈরি করেছেন এবং আমাদেরকে জ্ঞান দান করেছেন।
তো এবং আরো বড় বিষয় হচ্ছে যে আমাকে বা আমাদেরকে শিক্ষক হিসেবে উনি বেছে নিয়েছেন, তো এই জন্য আসলে কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ এই পৃথিবীর মধ্যে সমস্ত পেশার মধ্যে সবচেয়ে ভালো এবং উত্তম পেশা হচ্ছে শিক্ষকতা। তো এই জন্যই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। তারপরে হচ্ছে আমার মা বাবার প্রতি আমি শুকরিয়া আদায় করছি, আহ, আমার পরিবারের সবার প্রতি। এবং আসলে আইসিটি এর কাজে আমি একটা কথা বলবো, আমি আসলে প্রাইমারিতে আসার আগে আমি একটি কলেজে আমার লেকচারার হিসেবে আইসিটি লেকচারার হিসেবে ছিলাম 4.5 বছর। তো সেখানে আমার আসলে সরকারিভাবে নিয়োগ না হয়, আমার নিবন্ধনও ছিল। তো যেহেতু আইসিটি নতুন সাবজেক্ট, তো নিয়োগ না হওয়ার এই প্রাইমারিতে সুযোগ পেয়ে যাওয়ায় আমি প্রাইমারিতে চলে আসি, এবং আম, সেখানে এসে দেখলাম যে আসলে আইসিটি তে কাজ করার অনেক ক্ষেত্র রয়েছে, এবং যদি এখানে কাজ করা যায় তাহলে আসলে মানে প্রাইমারি এতে অনেক কিছু দেয়া যাবে। তো সেই প্রেরণা থেকেই কিন্তু আমি প্রথম থেকেই আমি আইসিটি তে কাজ করে আসছিলাম। তো সেই সুবাদে আমি 19-এ অ্যাম্বাসেডরশিপ লাভ করা, তারপরে আপনারা জেনে থাকবেন যে সুনামগঞ্জ জেলায় বিভিন্ন আমরা ইন হাউস প্রোগ্রাম করে থাকি। আমার মনে হয় যে মানে এটা আসলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আছি ইন হাউস প্রশিক্ষণ হিসেবে। আমরা যে উপজেলায় মানে আইসিটি কোনো এখনো দৌড়াছোঁয়া হয়নি, সেই জায়গায় সেই প্রত্যন্ত অঞ্চলে আমরা আমাদের সুনামগঞ্জ জেলার যে আইসিটি এম্বাসেডর যারা রয়েছেন সবাই মিলে আমরা একটা টিম ওয়ার্ক করি, এবং আমরা বিভিন্ন উপজেলায় যে আমরা আইসিটি প্রশিক্ষণ গ্রহণ করাই, এবং শিক্ষকদেরকে আইসিটি তে আসার জন্য আমরা অনুপ্রেরণা বা উদ্দীপনা দিই। তো আমি আমার সুনামগঞ্জ জেলার আইসিটি এম্বাসেডর বৃন্দ যারা রয়েছেন, যারা আইসিটি কে ভালোবাসেন, আইসিটি নিয়ে কাজ করেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ তাদের অনুপ্রেরণাতেই কিন্তু আসলে মানে এই কাজগুলা করা। আর বিশেষ করে বাংলাদেশ সরকারের যে 2041 সালের যে রূপকল্প, যে ডিজিটাল বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে সেইখানে সেই থেকে আমার কিন্তু প্রেরণা আছে, যে আসলে যদি আমি সামান্যতম অনুদান রাখতে পারি এই ক্ষেত্রে, আমার মনে হয় যে আমার এটা একটা দেশপ্রেম, এটা আমার একটা দায়িত্ববোধ। তো যদি আমি বিশেষ করে আমাদের শিশুদেরকে যদি আমরা আইসিটির দিকে এগিয়ে নিতে পারি, যে মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে তাদেরকে যদি আমরা পরিচিত করাতে পারি, এবং ক্লাসগুলোকে আরো ভালোভাবে ক্লাসগুলো করানো যায়, তো আমার মনে হয় যে কারণ যেহেতু এই শিশুরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ, তো সেদিকে তারা যদি একটু ডেভেলপ হতে পারে, আমার মনে হয় যে পড়ালেখার পাশাপাশি যদি আইসিটি বিষয়েও তারা একটু জ্ঞান লাভ করতে পারে, তাদের পড়ালেখার ক্ষেত্রটা একটু বিস্তৃত হবে, এবং তারা মানে বড় হয়ে দেশের জন্য তারা কিছু করতে পারবে। তো যাই হোক ম্যাম, আমি আসলে জি স্যার, অনেক কার ধন্যবাদ কথা বলবো, আপনাকে। আমার সবার কথাই আমাকে বলতে হবে যে এই জি 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 অনেক সুন্দর বলেছেন জি আপনি। ম্যাম বলেন। আসলে শিক্ষকরা যদি এমনই হয়, আসলে আগামী প্রজন্মের কথা এভাবেই ভাবে, তাহলে দেশটা হয়তো আমাদের সামনে এগিয়ে যাবে। আমি যতখানি জানি আপনি ইংরেজিতেও একজন দক্ষ মানুষ, দক্ষ শিক্ষক, এবং আইসিটি তে তো বলার জি অপেক্ষাই রাখে না। আমি যেটা প্রোফাইলে দেখেছি আপনি মনে হয় আইএলটিএস করেছেন স্যার। স্যার, আমার উদ্দেশ্যে যদি বলতেন কোথা থেকে করেছেন জি আপনি? জি আপনি কোথা জি থেকে ম্যাম, আইএলটিএস আইএলটিএস করেছি করেছেন? আসলে আমি জব নেওয়ার আগে। জি, আমি সিলেট থেকে আইএলটিএস করেছি, যে সাইফোর্স যে প্রতিষ্ঠান ছিল ওই প্রতিষ্ঠান থেকে আমি আইএলটিএস করেছি সেই 2014 সালে। তখনও কিন্তু আমি ওই যে ইয়েতে মানে প্রাইমারিতে জব নেই নাই, বা আমি কলেজে জব নেই নাই, ওই জাস্ট পড়ালেখার পাশাপাশি আমি ওই যে ইংল্যান্ডে যাওয়ার জন্য আর কি স্টুডেন্ট ভিসায়, তো আমি মানে কোনো প্র্যাকটিস ছাড়াই আইএলটিএস পরীক্ষা দিয়েছিলাম। এবং আমার সত্যি কথা বলতে আমার মানে ইংরেজির প্রতি আলাদা একটা টান ছিল, যে আমি আসলে ইংরেজি নিয়ে কিছু একটা করতে চাই। আমি তো সেই সুবাদে আমার ইংরেজি ব্যাকগ্রাউন্ডই আমার আছে। তো আমি আইএলটিএস করি ওই যে ইংল্যান্ডে যাওয়ার জন্য। তো আসলে দুর্ভাগ্য বলবো আর সৌভাগ্য বলবো, কারণ যদি আমি চলে যেতাম তাহলে হয়তো বা আমার এই অবস্থা, আমি চলে আসতে পারতাম না আপনাদের সাথে, এই যে এত হয়তো গুণী গুণী শিক্ষক শিক্ষক যারা হিসেবে রয়েছেন, আমাদের জাতিকে আপনি তাদের সাথে আমি মিশতে পারতাম না, তাদের সাথে করতে পরিচয় পারতেন হতো না। না। এই আপনাদের যে দোয়া ভালোবাসা আমাকে অনেক অনুপ্রাণিত করে। জি ম্যাম। স্যার, অনেক ধন্যবাদ। আসলে সকল শিক্ষকদের মনে এরকম জি 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 জাতির প্রতি ম্যাম, দায়িত্ববোধ জাগ্রত আমি হোক। আসলে ওই যে এই ক্ষেত্রে আমার এখন একটু ভালো লাগতেছে কারণ প্রাইমারিতে এসে দেখলাম যে ইংরেজিরও বেশ ভালো ইয়ে রয়েছে, যেমন আমাদের বর্তমানে হ্যাঁ, জি জি স্যার, জি স্যার বলেন। জি আসলে পেশাকে আমি ভালোবাসলেই বলতে চাচ্ছিলাম বা আর কি, এটা যেকোনো ওই যে ব্রিটিশ কাজকে কাউন্সিল আমাদেরকে টিএমটি প্রজেক্টে এই যাদেরকে জি জি সারা বাংলাদেশ থেকে প্রায় 2000 শিক্ষককে নিবে, এবং 3 মাস অব্দি ট্রেনিং করাবে। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে অলরেডি ঢাকা এবং গাজীপুরে সেই ট্রেনিংটা চলছে। তো সেই ট্রেনিংটা চলছে, তো আমি জি 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 স্যার, জি স্যার বলেন। জি তো আসলে আমি একটা মিনিট আপনার কাছ থেকে সময় নিয়ে নেই। আমি আসলে সে কথা না বললেই নয়, আমি অকৃতজ্ঞ থেকে যাব যে আমার এই যে করোনাকালীন সময়ে অনলাইনে যে কাজ করার প্রেরণা যেটা,
যার কাছ থেকে আমি পেয়েছি, মানে তাদের কিছু কথা আমার বলতেই হবে। যেমন আমরা ওই যে সময় স্কুল বন্ধ হয়ে গেল, তখন আসলে আমাদের সবারই এক চিন্তা করোনা নিয়ে, করোনার এই সিচুয়েশনে আসলে মানে কি অবস্থা হবে না হবে। তো তখন আমরা কিন্তু ভাবছিলাম বিদ্যালয় যখন বন্ধ হয়ে গেল আমাদের সন্তানদের কি হবে। তারা তো আসলে আমরা তো জানি মানে প্রাইমারি বেশিরভাগই প্রত্যন্ত অঞ্চলে, মানে তারা স্কুল ছাড়া লেখাপড়া করে না। শহরের যদিও তারা কিছু গার্জিয়ান সচেতন থাকে, আমাদের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এরকম গার্জিয়ান সচেতন নয়। তো আমরা সেই সুবাদে আহ চিন্তা করলাম যে আসলে কিছু করা যায় কিনা। তো আমাদের যে আপনারা চিনেন সবাই, বাংলাদেশের আসলে সবচেয়ে জনপ্রিয় শিক্ষক এই মুহূর্তে যে রাব্বি স্যার। তো রাব্বি স্যারের সাথে পরিচয় হলো। তো রাব্বি স্যার বললেন যে আলামিন স্যার, আপনি চিন্তা করবেন না, আমরা একটা চিন্তা করতেছি যে ফেসবুকে আমরা লাইভ ক্লাস নিয়ে বাচ্চাদের জন্য আমরা কিছু করতে পারি না, আমরা ট্রাই করব। তো ম্যাম, আমি ওই যে টিভিতে ক্লাসের জন্য সিলেক্ট হয়েছিলাম, ওই রাব্বি স্যারের সাথে আমি ইংরেজিতে ছিলাম, আমরা 15 জন ছিলাম। তো সেই থেকে আসলে ওই কাজটুকু আর কি। তো আমরা টিভিতে আসলে ওই সিলেক্ট হয়েছিলাম, মোবাইলে রেকর্ড করে দিয়েছিলাম, কিন্তু টিভিতে যেহেতু মানে ভালো হয় না, তো আমরা আসলে সেই জায়গায় যাই নাই। তো সেখান থেকে আমরা ওই বিকল্প হিসেবে আমরা ফেসবুকে শুরু করি। প্রথমে আমরা ওই যে গৌরবেশ শিক্ষিতে আমরা কিন্তু প্রথম ক্লাস দিয়েছিলাম, আমি দ্বিতীয় দিন ক্লাস দিয়েছিলাম, রাব্বি স্যার প্রথম দিন ক্লাস দিয়েছিলেন, অসীম স্যার ছিলেন এখানে, তারপরে সুবর্ণা ম্যাম ছিলেন। তো তাদের অনুপ্রেরণায় কিন্তু আমার এই অনলাইনের জগতে আমি এতটুকু হতে পেরেছি, এত পরিচয়, সবার সাথে আপনাদের ভালোবাসা পেয়েছি। রাব্বি স্যার, জি অসীম স্যার, স্যার, আমার সুবর্ণা ম্যাম অনেক সহ অনেক যারা আছেন, ধন্যবাদ আমার হারুন আপনাকে। স্যার জি স্যার, সহ আসলে যারা আছেন, আসলে সবার নাম তো নেওয়া যাবে না যেহেতু সময় কম। জি, তো আমি জি, সবার প্রতি মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সশ্রদ্ধ ভালোবাসা সবসময় থাকবে। আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আমি চাই সুন্দর সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ে উঠুক, এবং সেই ক্ষেত্রে যাতে আমাদের সামান্যতম অবদান থাকে, সেই আশাবাদও ব্যক্ত করছি। জি, জি স্যার, ধন্যবাদ ধন্যবাদ ম্যাম। আপনাকে। আসলে অনেক ভালো লাগছিল আপনাদের মতো শিক্ষকদের বা মানুষদের কথা শুনে। আমরা আসলে কাজে অনুপ্রাণিত হই, যারা অনেকে বলেন অনেক ম্যাম। প্রতিবন্ধকতার কথা বলে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে কিছুটা পিছিয়ে থাকি বিভিন্ন অজুহাত দিয়ে। তা আসলে আপনাদের মতো শিক্ষকদের বা মানুষদের কথা শুনে ম্যাম শুনতে অনুপ্রেরণা পাচ্ছি, পাই বলেন। সামনে কাজ করার। আমাকে কি ভালো মতো শোনা যাচ্ছে সুইটি ম্যাডাম? হ্যালো। জি, আমাকে ভালো মতো শোনা যাচ্ছে? জি, কথা স্পষ্ট শোনা যাচ্ছে ম্যাম। যাচ্ছে ম্যাডাম, আচ্ছা, যাচ্ছে, আচ্ছা, ধন্যবাদ। কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আলামিন স্যারের কাছে আমরা আবারও আসবো। স্যার, আসলে আপনি আপনার পার্শ্ববর্তী অনেকজনেরই সহযোগিতা পেয়েছেন, অনুপ্রেরণা পেয়েছেন। আপনার পরিবারের দিকটা যদি বলতেন, আসলে আপনি যখন কাজ করেছেন, অনেক ব্যস্ত থেকেছেন, তখন আপনার পরিবার আপনাকে কিভাবে নিয়েছে, মানে হ্যাঁ, শোনা কতখানি যাচ্ছে ম্যাম, সহযোগিতা শোনা যাচ্ছে। করেছে? জি স্যার, আমি আপনার পরিবারের ব্যাপারে বলছিলাম যে আপনার পরিবার আপনাকে কতখানি সহযোগিতা দিয়েছে। স্যার, স্যার মনে হয় আমাকে ভালো শুনতে পাচ্ছেন না। আচ্ছা, আমি আবারও আসবো আলামিন স্যারের কাছে পরে। উনি মনে হয় শরীফুল স্যার, জি, আমাকে কি ভালো শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। জি, আপনাকে জি আমরা জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ ম্যাম। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আমি বলছিলাম যে আসলে আপনার জি, পার্শ্ববর্তী শুনতে অনেকে পাচ্ছি ম্যাম, আপনাকে আমাকে শুনতে সহযোগিতা পাচ্ছেন? করেছে। জি, জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনার পরিবার আসলে আপনি যখন কাজ করেছেন, অনেক ব্যস্ত থেকেছেন, আপনাকে কিভাবে সহযোগিতা করেছে বা আপনাকে কিভাবে নিয়েছে আপনার ব্যস্ততাটাকে? বা এখনো তো ওকে আপনি অনেক ব্যস্ত। এক্ষেত্রে আপনার পরিবার আপনাকে কিভাবে দেখে? আসলে আমরা কিন্তু পরিবারের সাহায্য সহযোগিতা ছাড়া উঠে আসতে পারি না, কাজে জি। এগুতে পারি না। সেই ক্ষেত্রে আমি আসলে পরিবারের বিষয়টা আনছি। স্যার, যদি বলতেন আসলে আপনার পরিবার আপনাকে আসলে ম্যাম কিভাবে সত্যি কথা বলবো, আপনি জি জি, ওকে, জি, ধন্যবাদ ম্যাম, সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে কি বলবো, আমরা মানে যাই কিছু করি না কেন, আমাদের সব প্রথমে মানে সবার আগেই কিন্তু আমাদের পরিবারটা চলে আসে। কারণ আমাদের পরিবার থেকে সহযোগিতা না পেলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। তো এজন্য আমাদেরকে আসলে পরিবার এর প্রতি আমরা সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমাদেরকে থাকতে হবে। কারণ হচ্ছে যে আমরা এই যে মানে এতটুকু এই যে করোনার সময়ে সবাই কিন্তু গড়ে বসে অলস সময় কাটিয়েছে, কিন্তু আমরা যারা অনলাইনে কাজ করেছি, যারা অনলাইন করোনা যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেলেন, তাদের কিন্তু ঘরে বসে থাকার সময় ছিল না, তাদের কিন্তু পরিবারের সাথে সময় দেওয়ার সময় ছিল না। তো সেই ক্ষেত্রে আসলে কিন্তু প্রথমে কৃতজ্ঞতা জানাতে হয় পরিবারের প্রতি, যারা উনি কিন্তু উনার মানে বেশি ডেডিকেটেড ছিলেন। উনি কিন্তু আপনাকে ছেড়ে দিয়েছেন যে আপনি কাজ করেন, আপনি দেশের জন্য কাজ করেন, আপনি আপনার সন্তানের জন্য কাজ করেন। তো এটার প্রতিফল আপনি পাবেন, কারণ আপনারও সন্তান রয়েছে, তো আপনার সন্তানও বড় হবে, কোনো না কোনো ভাবে এরকম সহযোগিতা পাবে। তো আসলে এই যে কথাবার্তাগুলো, এই যে মনোভাব পরিবার থেকে যে সহযোগিতা পাওয়া, এটা আসলেই মানে ভুলার নয়। তাদের প্রতি আসলে আমরা কৃতজ্ঞ থাকবো।
কারণ হচ্ছে যে তাদের অনুপ্রেরণা, তাদের সহযোগিতা, তাদের ভালোবাসাই কিন্তু আমাদেরকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে, আমরা এতটুকু কাজ করতে পেরেছি। তো ম্যাম, আপনার এক কথায় আমি উত্তর দিব যে আসলে পরিবারকে আমরা ভালোবাসি, পরিবারকে ভালোবাসবো এবং পরিবারের প্রতি যত্নশীল হব। ধন্যবাদ ম্যাম। অবশ্যই ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন শিক্ষকের কলাম গ্রুপের আমাদের শ্রদ্ধেয় অ্যাডমিন বা প্রতিষ্ঠাতা আমাদের শরীফুল ইসলাম স্যার। উনি নেকটারে আছেন একটা প্রশিক্ষণে। ধন্যবাদ ম্যাডাম, আমাকে শুনতে পাচ্ছেন? আমি এই মুহূর্তে আমার একটু কারিগরি জনিত সমস্যা হয়েছিল। আমাদের স্যার হয়তো খাওয়ার জন্য হয়তো আমাদের কাছ থেকে বিদায় নিতে পারেন। তো আসলে এই যে উনি প্রোগ্রামগুলি চালিয়ে যাচ্ছেন, আপনাদের কাছ থেকে আমন্ত্রণ জানিয়েছেন, তো উনার যদি কিছু মনের ইচ্ছা বা মনের মনস্কামনা আমরা জানতে পারতাম আর কি, আমাদের হয়তো ভালো লাগতো। স্যার, আপনাকে অনুরোধ ধন্যবাদ করছি। ম্যাডাম, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সচরাচর এই প্রোগ্রামটিতে আমি ক্যামেরার সামনে আসি না, আমি আমাদের পরিচালনা পরিষদের সকলকে দিয়েই আমি করি। আজকে আপনাদের যারা সেরা নির্বাচিত হয়েছেন তাদেরকে নিয়ে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা সেরা নির্বাচিত হয়েছেন তাদেরকে, সেই সাথে শুভেচ্ছাও জানাচ্ছি এবং অভিনন্দন আমার পক্ষ থেকে, শিক্ষক কলাম গ্রুপের পক্ষ থেকে। আমি বারবার দেখতে পাচ্ছি আমাদের আবুল কালাম আজাদ স্যার, যিনি নেটওয়ার্ক জনিত সমস্যায় ভুগছেন, বারবার কেটে যাচ্ছেন। যা হোক, শিক্ষকের সৃজনশীল কর্ম গড়বে ভবিষ্যৎ প্রজন্ম, এই কথাকে সামনে রেখেই আমাদের পথ চলা। আমরা যারা শিক্ষক, আমাদের সৃজনশীল কর্মটাই গড়ে তুলবে আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে। তাই আমরা সবাই যারা এইভাবে এগিয়ে আসছেন, যারা সেরা হচ্ছেন, আগামীতে যারা সেরা হবেন, তাদেরকে নিয়ে এই যে আমরা সফলতার গল্প নামে অনুষ্ঠানটি কন্টিনিউ করি মঙ্গলবার সন্ধ্যা 7টায়। এটি হয়তো আমাদের অব্যাহত একটি অনুষ্ঠান চলতেই থাকবে। আর এই শিক্ষকের কলাম মূলত শিক্ষকদের সৃজনশীলতাকে বিকশিত করার উদ্দেশ্যে নিয়ে আমাদের গঠিত। আমি আপনাদের মতো এই সারা বাংলাদেশ থেকে যারা এই মুহূর্তে মোবাইল ফোনে বা ল্যাপটপে আমার এই অনুষ্ঠানটি দেখছেন, আমাদের এই অনুষ্ঠানটি, আমি তাদেরকে অনুরোধ করবো, আপনারা কাজ করেন, ব্যর্থ হবেন না। কিছু সমস্যা থাকবে। আমিও যেদিন সেরা হওয়ার জন্য কন্টিনিউ ভাবে চেষ্টা করে যেতাম, এক সময় দেখা গেছিল পরিবারের কাছে আমিও খারাপ হয়ে গেছিলাম, তারপরও আমি থেমে থাকিনি। হয়তো থেমে না থাকার জন্যই আজ আমি সেরা নির্বাচিত হতে পেরেছিলাম। আর সেই সেরা হওয়ার পর থেকেই আমার মনের মধ্যে একটি বীজ জন্ম নেয় যে আমি শিক্ষকদের নিয়ে কাজ করব। আর এই কাজ করা থেকেই আজ এই শিক্ষকের কলামের জন্ম। আজ আমি আপনাদের সকলের সহযোগিতায় সকলকে নিয়ে এগিয়ে যাচ্ছি শিক্ষকের কলাম নিয়ে। তো আমি এই আবুল কালাম স্যার হয়তো আমাকে শুনতে পাচ্ছেন, আমি আবুল কালাম স্যারের সাথে কথা বলবো। আর একটু পরেই আবুল কালাম স্যার হচ্ছেন আমার হোম ডিস্ট্রিক্ট চাঁপাইনবাবগঞ্জের মানুষ এবং আমার পার্শ্ববর্তী উপজেলার মানুষ। খুব ভালো লাগছে স্যারকে আমি আমার সাথে পেয়েছি এই জন্য। তো আপনারা যারা এখানে যুক্ত আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা শিক্ষকের কলামে ইনভাইট করবেন, শিক্ষকের কলামকে পরিচিত করবেন এবং আপনাদের মধ্যে যদি কোনো নতুন ধ্যান ধারণা থেকে থাকে আমাকে জানাবেন। আমরা অবশ্যই সেইভাবে শিক্ষকের কলামকে সাজিয়ে তুলব। তা ম্যাডাম, আমি একটু আবুল কালাম স্যারের সাথে এই ফাঁকে কথা বলবো। বলার আগে আরেকটু বলে নিই, দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, অনেকজন আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন এবং যারা লাইক করছেন, কমেন্ট করছেন, তাদেরকে ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি মাহবুবুর রহমান, তারপরে শিমুল আপা,
তারপরে শিউলি আপা, অনেকজনকে আমি দেখলাম যারা কমেন্ট করেছেন, আব্দুর রাজ্জাক খোকন স্যার, সকলকে ধন্যবাদ। রমনাপের 10 যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, জেসমিন আক্তার, আমি সকলকেই বলবো আপনারা আপনাদের অবস্থানে থেকে শিক্ষক কলাম গ্রুপের সদস্য বাড়ানোর জন্য, এবং আপনারা যারা এই মুহূর্তে দেখছেন এই শিক্ষক কলাম গ্রুপের এই অনুষ্ঠানটি, আপনারা ইনভাইট করবেন শিক্ষকদের এবং যুক্ত করবেন। নতুন নতুন সৃজনশীল কোনো কিছু ধারণা আপনাদের মাঝে থাকলে আমাদের সাথে শেয়ার করবেন, আমরা সেভাবে সাজিয়ে তুলবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সকলকে। সেই সাথে আবারও আবুল কালাম স্যার চলে গেছেন, দুঃখিত আবুল কালাম জি স্যার, স্যারকে পারলাম না ধন্যবাদ আমি আবুল আপনাকে। কালাম স্যারের সাথে। আবুল কালাম পরবর্তীতে স্যার আমাদের সাথে যুক্ত হলেই আমি উনার কাছে চলে ভালো আসবো, যেহেতু উনি বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, উনাকে এবার পেলেই আমি উনার সাথে কথা বলবো। তো আপনাকে ধন্যবাদ। আসলে একটা জাতির মেরুদণ্ড হলো শিক্ষা, আর শিক্ষাকে বাস্তবায়ন করে শিক্ষক, আর সেই শিক্ষকদেরকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন, শিক্ষকদের সৃজনশীলতা বিকাশের জন্য আপনি কাজ করেন, একটা গ্রুপ বা পেজ খুলেছেন আপনি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার প্রতি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন আমাদের মাঝে। ধন্যবাদ স্যার। আমি এ পর্যায়ে আসছি আমাদের শিক্ষক বাতায়নের এই পাক্ষিকের সেরা অনলাইন পারফর্মার শারীনা বিন সুইটি ম্যাডাম, আপনাকে স্বাগতম আজকের প্রোগ্রামে এবং অভিনন্দন আমার পক্ষ থেকে এবং শিক্ষকের কলামের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন। ম্যাডাম, আমি আপনার কাছে আসছি। আমি দেখেছি শিক্ষক বাতায়নে আপনারও অনেক মানে কি বলবো ভারী প্রোফাইল। যে ভারী প্রোফাইলটার কথা শুনেছি আসলে আমি পঞ্চগড়ের মাসুদ রানা স্যারের কাছে, যে বাতায়নে সেরা হতে হলে প্রোফাইল ভারী করতে হবে। তো সেদিক দিয়ে দেখলাম যে আপনারও প্রোফাইল অনেক ভারী। তো আমি যেটা দেখেছি যে আপনি মাইক্রোসফট এমআই এক্সপার্ট এবং হচ্ছে জেলা অ্যাম্বাসাডর আছেন 19 সাল থেকে। ডিজিটাল কন্টেন্ট নির্মাতা সেরা কন্টেন্ট নির্মাতা হয়েছেন আপনি 2020 সালে, তাই না ম্যাম? সেরা 2020 আপনি, এবং এই এক বছর না হতেই, জি ম্যাডাম, এক বছর না হতেই আপনি সেরা অনলাইন পারফর্মার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আসলে আপনার অনুভূতিটুকু যদি আমরা শুনতে পেতাম আর কি, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, কাজ করার পর যদি কোনো কাজের স্বীকৃতি আসে তাহলে অবশ্যই ভালো লাগে। আর আমি একটুখানি সংশোধন করে দিচ্ছি, আমি আসলে এমআইএ এক্সপার্ট হইনি, আমি ইনোভেটিভ এডুকেটর হিসেবে আছি। আসলে আমি ওভাবে মাইক্রোসফট ইনোভেটিভ এক্সপার্ট হওয়ার জন্য চেষ্টাটা করা হয়নি। আমি শিক্ষক বাতায়ন নিয়ে মূলত বেশি ব্যস্ত ছিলাম। আর কন্টেন্টের যে ডিজাইন আর কন্টেন্টের যে কালারফুল, যে মানে রঙিন যে বিষয়গুলো আমাকে এত আকৃষ্ট করে, যদি সময় পাই, এখনো যখন সময় পাই তখন আমি কন্টেন্ট তৈরি করি। এটা আমার আসলে একটা ভালো লাগা। আর অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে, যেমন ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো আমার ভালো লাগে, বা এই কাজগুলো করতে আসলে ভালো লাগে। আর গত বছর সেরা কন্টেন্ট নির্মাতা হওয়ার পর এবছর সেরা অনলাইন পারফর্মার হওয়া, এটা আসলে মহান আল্লাহ তাআলার কাছ থেকে মানে আমার অনেক বড় পুরস্কার। আমি কখনো এতটা আশা করিনি, খুবই ভালো লেগেছে। আর পাশাপাশি বলবো যে আমি বিশেষ কিছু মানুষের কাছে কৃতজ্ঞ। প্রথমে শিক্ষক বাতায়নের A2I এর সে সকল বিচারকের প্রতি যারা আমি বলবো নিরপেক্ষভাবে এই বিচার কার্যটা সমাধান করছে। হয়তো আমি অনেকের নাম জানি না, তবে নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা তাদের উত্তম বদলা দিবেন। আর ভারী প্রোফাইল যে বললেন আপু, আসলে আমি যেটা দেখেছি আপনার কন্টেন্ট 123টা, অনলাইন ক্লাস আপনি প্রায় 300 নিয়েছেন, 268টি, এবং আপনার ক্লাসগুলি আমি দেখেছি, অনেক চমৎকার উপস্থাপন। তো এক্ষেত্রে আমি আরেকটু প্রশ্ন করতে চাই যে আপনার অনলাইন ক্লাসগুলি সব কি লাইভ নাকি কোন সফটওয়্যারের মাধ্যমে আপনি নিয়েছেন, এবং আপনি কি আপনার স্টুডেন্টদের যুক্ত করতে পেরেছেন কিনা একটু যদি বলতেন। আচ্ছা, আমার সব ক্লাস আসলে লাইভ না। প্রথমে আমি ক্লাস নেই, আসলে রেকর্ডেড ক্লাস ছিল। মানে যখন গত বছর ক্লাস শুরু করি এপ্রিল মাসে, তখন ফেসবুকে সরাসরি লাইভ করতে গেলে সাউন্ড প্রপারলি আসতো না, আর আমার কাছে মানে সেই ধরনের মাইক্রোফোন প্রথম দিকে ছিল না। সেজন্য আমি একটি সফটওয়্যার ব্যবহার করেছিলাম
ক্যামটেশিয়া, সেই সফটওয়্যার ব্যবহার করে ক্লাসটি রেকর্ড করে পরে ওবিএস দিয়ে স্ট্রিমিংটা করতাম। এই জন্য মনে হতো যে লাইভই ক্লাসটা হচ্ছে। আর যখন পরবর্তীতে ক্যামেরা এফআই লাইভ নামে একটি সফটওয়্যার ইউজ করলাম এবং মাঝে মাঝে ওবিএস দিয়েও ক্লাস রেকর্ড করেছি, আবার লাইভ ক্লাসও নিয়েছি। তবে লাইভ ক্লাস নেওয়ার একটা মজা আছে, কারণ সরাসরি শিক্ষার্থীদের সাথে একটা সংযোগ থাকে যদি আমার কাছে অন্য একটি ডিভাইস থাকে। আর আমার শিক্ষার্থীদের সংযোগ করা বলতে, আমার স্কুলটি মূলত প্রত্যন্ত অঞ্চলে, বরিশাল জেলার চরমনাই অঞ্চলে। সেখানে নেটওয়ার্কের কিছুটা সমস্যা আছে এবং শিক্ষার্থীরা সংযুক্ত করাটা একটু কষ্ট ছিল। তারপরেও আলহামদুলিল্লাহ আমি যখন স্টিমিয়ার্ডের মাধ্যমে ক্লাস নিয়েছি, সেখানে আমার বিদ্যালয়ের শিক্ষার্থী সংযুক্ত ছিল এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের নিয়েও ক্লাস নিয়েছি। যেমন কিছু কিছু শিক্ষার্থী ছিল যারা অনেকেই স্টিমিয়ার্ডে ক্লাস নিয়েছে এবং অন্যান্য স্যারদের বা ম্যাডামদের ক্লাসেও ছিলেন, যেমন সময়িতা, তারপরে লিয়া, আরাবি, তারপরে ছিল মাইশা। এরকম অনেক শিক্ষার্থী ছিল যাদের সাথে আমরা সংযুক্ত, এবং আমার স্কুলের শিক্ষার্থী ছিল তাসিন, 5ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। এরকম অনেক শিক্ষার্থী আমার ক্লাসে সংযুক্ত আমি করতে পেরেছি। আসলে সবকিছু প্রশংসা মহান আল্লাহ তাআলার, আমাকে কাজ করার যে শক্তিটুকু দিয়েছেন সেজন্য আমি অবশ্যই কৃতজ্ঞ। এবং প্রথম থেকে ক্লাস নেওয়া সম্ভব হয়েছে আমার পাশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সবাইকে পাশে পেয়েছি, কারণ তারা আমাকে বিভিন্নভাবে উৎসাহ দিয়েছেন। কারণ মানুষ যখন উৎসাহ বা অনুপ্রেরণা পায় তখন অবশ্যই পথ চলতে পারে। আর প্রথমেই তো কৃতজ্ঞ আমি আমার পরিবারের প্রতি, কারণ আমার পরিবার থেকে সহায়তা ছিল, আমার একটা সুন্দর পরিবারে, এবং যারা আমাকে সর্বতোভাবে সহযোগিতা করেছে, এজন্য তাদের কাছে তো অবশ্যই আমি সব দিক থেকে ঋণী। আপনি যেহেতু বলেন, আসলে রেকর্ডেড এবং লাইভ 2 ধরনের ক্লাসই নেওয়া হয়েছে। আর শিক্ষার্থী ছিল এবং আমার স্কুলের শিক্ষার্থীও সরাসরি ছিল। ধন্যবাদ ম্যাডাম। আসলে আপনার কথার মাধ্যমে আমরা অনেকগুলি তথ্য পেয়েছি। আসলে আপনি কাজ করেছেন, আপনি অনলাইন ক্লাস নিয়েছেন, তেমনি আপনি কন্টেন্ট তৈরি করতেও ভালোবাসেন। ক্যামতাসিয়া এবং ওবিএস তে লাইভ করতে আপনি অভ্যস্ত। তো আসলে অনেক দিকে পারদর্শিতা আপনার। তো এক্ষেত্রে ম্যাডাম আমি আমার আগ্রহ থেকে একটা প্রশ্ন করতে চাই যে আসলে আমরা শুধুই 12 দিনের সাধারণ একটা ট্রেনিং পাই প্রাথমিক বিদ্যালয়ে, আজকে আমরা যারা এখানে যুক্ত আছি সবাই কিন্তু প্রাথমিক বিদ্যালয় থেকে, যেমন শরীফুল স্যার আছেন মাদ্রাসা থেকে। আমার জানা মতে উনি এই রিসেন্ট 3টা ট্রেনিং পেলেন, যেটা প্রায় মাস ব্যাপী। আমরা কিন্তু এ ধরনের ট্রেনিং পাই না। তো ম্যাডাম সেই 12 দিনের ট্রেনিং আমরা করেছি সাধারণ ধারণামূলক, তারপরে এই যে কন্টেন্টে পারদর্শিতা, বিভিন্ন সফটওয়্যারে পারদর্শিতা, এক্ষেত্রে আপনার কি আলাদা কোনো কম্পিউটারের উপরে কোর্স ছিল নাকি আপনার নিজের আগ্রহ থেকে এসব করেছেন? ম্যাডাম ধন্যবাদ আপু, চমৎকার একটি প্রশ্ন করেছেন। আগেই বলি, কম্পিউটারটা ভালোবাসার জায়গা। আপনি কম্পিউটারকে যত বেশি ভালোবাসবেন ও তত বেশি আপনাকে দিতে থাকবে। আর একটা বিষয় হলো যে যত মানুষই কম্পিউটার শিখি না কেন, যদি চর্চা না থাকে তাহলে অনেক কিছুই ভুলে যাই। তা আমি মূলত কম্পিউটারের হাতে খড়ি আমার 2001 বা 2002 সালে। তখন আমি ডিপ্লোমা করেছিলাম 2 বছরের। তখন অনার্স মানে চলমান ছিল আমার সেই সময়, পাশাপাশি আমি এটা করেছিলাম ভালো লাগা থেকে। তারপরে যখন আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেল, এরপর আমি কিছুদিন হাই স্কুলের টিচার্স একটা ট্রেনিং ছিল টিচারদের, যেটা মাইক্রোসফটের আন্ডারে ছিল এবং ওটার নাম ছিল পার্টনার্স ইন লার্নার্স প্রোগ্রাম। এটা সারা দেশব্যাপী ছিল, বিভাগীয় পর্যায়ে ছিল, এবং ওটার ফ্যাকাল্টি মানে ট্রেনার হিসাবে ছিলাম প্রায় 3 বছর। এরপর 2009 সালে আমি প্রাইমারিতে যোগদান করি। আসলে 2009 সালে প্রাইমারিতে যোগদান পাশাপাশি আমার সাংসারিক কার্যক্রম বৃদ্ধি ছিল, অনেক বেশি ছিল। এরপর আসলে কম্পিউটারে কাজ করা হয়নি। পরবর্তীতে 2017 সালে আমি তখন কিন্তু আমি বলেছি আগেই, আমার স্কুলটি প্রত্যন্ত অঞ্চলে, ডিজিটাল কন্টেন্ট নিয়ে কাজ করার আমার সৌভাগ্য হয় 2017 সালে। আমি তখন ফেসবুকে আমাদের সবার প্রিয় ম্যাডাম সুবর্ণরা লিপার একটি কন্টেন্ট দেখি, ছড়ার একটি কন্টেন্ট দেখি। সেটা দেখে আমার মনে প্রশ্ন জাগে, যেই কাজটি আমাদের প্রাথমিকে চলমান আছে অথচ আমি জানি না। এই আগ্রহ থেকে
আমি মূলত খোঁজা শুরু করি। এই খোঁজ থেকে আসলে ধীরে ধীরে কন্টেন্ট তৈরি করা, এবং আমি কিন্তু তখন আইসিটি মানে আমাদের যেটা 12 দিনের প্রশিক্ষণ তখন পাইনি, এবং জি, জি। পিছনে যা শিখেছিলাম তার ভিতরে আমার শুধু মাইক্রোসফট অফিস বলে যেটা আমার ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট এগুলো একটু একটু মনে ছিল। যেহেতু কাজটা পাওয়ার পয়েন্টের, ওই থেকে আমি কাজটা শুরু করি। এভাবে মানে অন্যদের কন্টেন্ট দেখে যে কি কি ধাপ থাকে, কিভাবে কাজ করতে হয়, এভাবে কন্টেন্ট তৈরি করা এবং আপলোড করা, এগুলো শুরু করি। এবং এখানে একটু বলি যে আসলে আমাদের ওই সময় 2018 সালে সারা দেশব্যাপী একটি জাতীয় কন্টেন্ট প্রতিযোগিতা হয়, এবং তার একটা লিংক আমি ফেসবুক পেজ, আমি মনে হয় একটু বেশি সময় নিচ্ছি কিন্তু ঘটনাটা একটু বলে দিচ্ছি আর কি। না, ফেসবুক কোনো পেজে অসুবিধা নেই ম্যাডাম। ফেসবুক পেজে লিঙ্কটি দেখে যে কে মানে কন্টেন্ট প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চায়। আমি মূলত তখন আমার কোনো বেস নেই যে একটা কন্টেন্ট কিভাবে তৈরি করে, আমি তো আসলে দেখে দেখে আর কি শেখা। আমি ওইখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করি। সেই প্রতিযোগিতাটা হয় আমাদের বরিশালে টিচার্স ট্রেনিং কলেজে। তার প্রতিযোগিতা অংশগ্রহণ করতে গিয়ে যেমন আমাদের ওখানে বিচারক ছিলেন বরিশাল পিটিআই এর শ্রদ্ধেয় 2 জন শিক্ষক ছিলেন, এছাড়া অন্যান্য অনেক শিক্ষক ছিলেন, ইনস্ট্রাক্টর যারা ছিলেন। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে আইসিটি প্রশিক্ষণ কবে নিয়েছি। আমি বলে যে স্যার আমি তো আইসিটি প্রশিক্ষণ এখনো পাইনি। ওরা না পেলে আপনি এখানে কিভাবে এলেন? আমি বলছি স্যার আমি তো আসলে শিক্ষক বাতানের সদস্য, তখন কিন্তু ইনভাইটেশন পাঠানো লাগতো, আমন্ত্রণ পাঠানো লাগতো। হ্যাঁ, কোনো হতে হলে, সদস্য হতে হলে আমি একজনকে আমন্ত্রণ পাঠাইতে বলছি, তারপর উনি আমাকে আমন্ত্রণ পাঠাইছে, এইভাবে আমি সদস্য হয়েছি। ওখান থেকে আমি এভাবে লিঙ্ক দেখে দেখে চলে এসেছি। তো একটু অবাক হয়েছিলেন। পরে ওখান থেকে তারা আমাকে এটা সিলেক্টও করেছিলেন পরবর্তী রাউন্ডে অংশগ্রহণের জন্য, কিন্তু সেদিন আসলে যেদিন আমাদের প্রতিযোগিতা ছিল সেদিন আমার মাকে নিয়ে আমি একটু মেডিকেলে ছিলাম চিকিৎসার জন্য, আমি আর অংশগ্রহণ করতে পারি না। পরের যে ধাপটা ছিল ওগুলো অংশগ্রহণ করতে পারিনি। যাই হোক, পরবর্তীতে এভাবে কাজ করতে থেকে এই ক্ষেত্রে আমাদের বরিশালের অ্যাম্বাসেডার ছিলেন অজয় কৃষ্ণ গোমস্তা স্যার। স্যার অনেক সময় আমাকে পরামর্শ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। স্যার একটা কথা বলতেন যে কাজ করতে থাকেন, এই তো স্যারের উৎসাহ ছিল। তারপর আমার পরিবারের সবারই এইভাবে কন্টেন্ট নিয়ে কাজ করতে করতে আসি। আর যে একটা প্রশ্ন করেছেন যে আসলে ওই যে 12 দিনের ট্রেনিং, সেখান থেকে এত সফটওয়্যার বা কোনো কিছু বিষয়ে ধারণা হয় না, তবে একটি জিনিস আমরা ওখান থেকে জানতে পারবো যে মুক্ত পাঠ। আমি আইসিটি প্রশিক্ষণ পাইনি, কিন্তু আমাকে অজয় কৃষ্ণ গোমস্তা স্যার একটা কথা বলেছিলেন যে আপনি মুক্ত পাঠের সদস্য হন। তো মুক্ত পাঠের সদস্য হওয়ার পরে আমি ওখান থেকে এই যে ক্যাম্পটিশিয়ার প্রশিক্ষণ, তারপরে বিভিন্ন যে কাজগুলো ওখানে দেখেছি। কারণ আমরা যেভাবে আলাদাভাবে ভিডিও এডিটিং করি সেটা কিন্তু বিভিন্ন মোবাইল থেকে করি, কিন্তু ল্যাপটপ থেকে যদি করতে চাই তখন আরো ভালোভাবে করা যায়। তারপরে যে ওবিএস এর এগুলো আমরা ইউটিউব থেকে আমি শিখেছি অনেক কিছু। ইউটিউবের বিভিন্ন আমাদের টিউটোরিয়াল আছে, এখনো যেমন ভালো অনেক জিনিস শেখার জন্য মাঝে মাঝে ইউটিউবে ঢুকি, সার্চ দেই, দেখি যে কোনটি করলে ভালো লাগে, কি ভালো লাগে, এরকম কাজ করি। আসলে আমাদের মুক্তপাঠ যেমন একটি বড় শিক্ষক, আমি বলবো ইনস্ট্রাক্টর বলেন, শিক্ষক বলেন, এবং আরেকটি বড় জানার বিষয় হলো আমাদের ইউটিউব মানে কি চাই। আমি এই আইসিটি শুধু কম্পিউটারের ক্ষেত্রে না, আমাদের অনেক মজার মজার রান্নার জিনিসও কিন্তু আমরা ইউটিউব ঘেটেই পাই। যাই হোক, তা আমি বলবো যে আমার অনেক শেখা হয়েছে কিন্তু ইউটিউব থেকেও। কারণ পিছনে যে সে প্রশিক্ষণ আমি 2001-2 সালে নিয়েছি, সেটা মূলত ল্যাঙ্গুয়েজের উপরে ছিল, কম্পিউটার ল্যাঙ্গুয়েজের উপরেই ছিল। ওগুলো আমার কিছুই মনে নেই, ওগুলো আমার কিছুই মনে ছিল না যখন আমি কাজ করতে এসেছি। কিন্তু এখন অনেক কিছু শিখতে হলে ইউটিউব থেকে দেখে নেই, বা ভালো লাগলে যখন যেটা করতে ইচ্ছে করে, অনেক কিছুই ওখানে আছে। অনেক ধন্যবাদ। আসলে আপনার কথার মধ্য দিয়ে আমরা এটাই বুঝতে পারি যে আসলে মানুষের যদি ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, মানুষ অনেক অনেক কঠিন বিষয়কে সহজে নিয়ে আসতে পারে মানে তার দক্ষতার মধ্যে। তো আসলে সেই ট্রেনিং থেকে আমাদের অনেকের সে আগ্রহের একটা বীজ বপন করে দেয়া হয়, তারপর থেকে আমরা কাজ শুরু করি। তো যাই হোক, আপনি সেই ট্রেনিংটা না পেয়েই অন্যভাবে আপনার বীজটাকে সেভাবে গ্রহণ করেছেন অন্যদের দেখে। আমাদের সুবর্ণা রয়, লিপা ম্যাম আসলে অনেকের কাছে অনুকরণীয়, অনুসরণীয় এবং অনুপ্রেরণার উৎস। তো এরকম অনেক মানুষ আছেন। আপনি আরেকটি কথা একটু বলে নেই। আসলে সেই আইসিটি প্রশিক্ষণ মানে আমি কিন্তু 2019 সালে ইনহাউস মানে অ্যাম্বাসেডর নির্বাচিত হয়ে যাওয়ার পর ইনহাউস প্রশিক্ষণ করি। তখন আমার উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব তানিয়া ম্যাম যখন আমার কাজ দেখে, তখন উনি জানেন যে আমি তখনও আইসিটি প্রশিক্ষণ পাইনি। ম্যাডাম তখন নিজ আগ্রহে
মানে আইসিটি প্রশিক্ষণের জন্য আমাকে পাঠিয়ে দেন। আমি 2020 সালে 3 জানুয়ারি সে 12 দিনের ট্রেনিংটা পাই, এবং সেই ট্রেনিং করতে গিয়ে আসলে যে আমাদের যে প্যাডাগজি যে নলেজটা, একটা কন্টেন্ট তৈরিতে শুধুমাত্র নিয়ম জানলেই কিন্তু হবে না, সেখানে কিন্তু প্যাডাগজিক্যাল কিছু বিষয় থাকে, সেই বিষয়গুলো ওখান থেকে শিখেছি। তারপরে ব্লুম সফটওয়্যারের ব্যবহারটা ওখান থেকে শিখেছি। আর একটা বিষয় বলতে হয়, যে ক্যাম্পটিশিয়ার যে আকর্ষণ, আমি কিন্তু বলেছি যে আমি মুক্তপাঠ থেকে দেখেছি, কিন্তু শিরিন বকুল ম্যাডাম, যে দিনাজপুরের যে শিশু বাতায়ন পেজের যিনি আছেন, শিরিন বকুল ম্যাডামের ক্যাম্পটিশিয়ার 2টা ক্লাস দেখে আমার খুব বেশি আগ্রহ হয়েছিল যে আমি এভাবে একটা ক্লাস নেব। আসলে ওখানে কিন্তু আমার একটা আগ্রহের একটা উৎস ছিল যে ম্যাডাম প্রথম দিকে 2টা ক্লাস নিয়েছিলেন এপ্রিল মাসে, রেকর্ডের 2টা ক্লাস নিয়েছিলেন বিজ্ঞানের উপরে, এবং অনেক অনেক সুন্দর 2টি ক্লাস ছিল। আমি ক্লাস 2টি ডাউনলোড করে অনেকবার দেখেছি যেটা কিভাবে ম্যাডাম করেছে। এরপর আমি আবার নিজে একটি ক্লাস চেষ্টা করি, সেক্ষেত্রে আমার হাজবেন্ড আমাকে সর্বতোভাবে সহযোগিতা করেছে। ম্যাম, কথার মাঝখানে আমার কথা একটু বললাম, ধন্যবাদ আপু। আসলে ধন্যবাদ ম্যাডাম। আসলে এই ধরনের অনুপ্রেরণার উৎস থেকেই আমরা শক্তি পাই কাজ করার, শক্তি পাই সামনে এগিয়ে যাওয়ার। আমাকে মনে হয় দেখা যাচ্ছে না। তো ম্যাডাম, আসলে আপনার সফলতার পিছনে যে গল্পগুলি আসলে অনেক চমৎকার। মানুষের মধ্যে যখন এই ধরনের কাজের আগ্রহ তৈরি হয়, সে যে কোনো ভাবেই তার সফলতার দ্বারে পৌঁছে যেতে পারে। আপনি আমাদের ফুলবাড়ি থেকে শিরিন বকুল ম্যাডামের কথা বলেছেন, আসলে উনিও আমাদের কাছে একজন প্রেরণার উৎস। কাজ করেন দিবানিশি বলা যায়, উনি মনে হয় 24 ঘন্টায় কাজ করেন এই আইসিটিতে। আসলে উনাকে দেখে আমি মানে আশ্চর্যান্বিত হই যে কিভাবে পারেন। এবং আপনার অনেক প্রশ্নের উত্তর আপনার কথার মাধ্যমে চলে এসে, যেগুলি আমি হয়তো আপনাকে প্রশ্নই করিনি, যে আপনার পরিবার আপনাকে বিভিন্ন ভাবে হেল্প করেছে। আমি যতখানি জানি আপনি হয়তো 3 কন্যার মাতা, আপনার প্রথম মেয়ে হয়তো 8ম শ্রেণীতে পড়ে। তো দোয়া রাখি আপনার পরিবারের প্রতি, আসলে সবাই সবার পরিবারের প্রতি এইভাবে সহানুভূতিশীল ভাবে সবাইকে সহযোগিতা করে সামনে এগিয়ে যাক, এটাই প্রত্যাশা করি। আমি আবারও আসবো আপনার কাছে, পরবর্তীতে আবারও আপনার কাছে আসবো। আমি এই মুহূর্তে আমাদের সাথে দেখতে পাচ্ছি এই পাখিকে সেরা কন্টেন্ট নির্মাতা চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছেন আবুল কালাম আজাদ স্যার। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম এবং অভিনন্দন। স্যার, কেমন আছেন আপনি? স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি। স্যার, আপনি এই পাখিকে শিক্ষক বাতায়নের আকাশে আপনার ছবিখানা ভাসছে, আমরা সবাই দেখছি, আমাদের অনেক ভালো লাগছে। আসলে আপনি যখন সেরা হলেন, আপনারও অনেক দীর্ঘ পথ, অনেক পরিশ্রম করেছেন, অনেক প্রেজেন্টেশন তৈরি করেছেন আপনি। এই যে আপনার প্রাপ্তি বা স্বীকৃতি, আপনার কেমন লাগছে আমাদের সাথে যদি শেয়ার করতেন। স্যার, আমাকে শুনছেন? আচ্ছা স্যার, আসলেই আমরা স্যারের কাছে চলে যাব। আমি যেহেতু ওনাকে পাচ্ছি না, এই মুহূর্তে আমি যুক্ত হচ্ছি নাসরিন আপার কাছে। আমি নাসরিন আপাকে বলবো, আপনি প্রধান শিক্ষক হিসেবে আপনার স্বীকৃতি, আপনি একজন সেরা নেতৃত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন, এখানে আর কোনো প্রশ্ন করারই থাকে না। অন্যদিকে আপনি সেরা অনলাইন পারফর্মার হিসেবে নির্বাচিত হয়েছেন। আমার এই মুহূর্তে জানার আগ্রহ হচ্ছে যে আসলে আপনি এই যে এসব কাজের পাশাপাশি আসলে আমরা অনেকেই শিক্ষকরা মানে পেশাগতভাবে না হলেও কেউ আবৃত্তি পছন্দ করি, কেউ হয়তো মানে ঈশ্বর প্রদত্ত ভাবেই গানের প্রতি বা সঙ্গীতের প্রতি ভক্ত হয়ে থাকি, বা কিছুটা চর্চা করে থাকি। আসলে আপনি যদি নিজে বলতেন যে আপনি আসলে কি করতে পছন্দ করেন এই আপনার পেশার পাশাপাশি, বা কি করতে আপনি ভালোবাসেন, যদি আমাদের জানাতেন। ধন্যবাদ ম্যাম, আর আবারও সুযোগ দেওয়ার জন্য। আসলে একজন প্রতিষ্ঠান প্রধান হিসাবে বলবো না, আমি একজন শিক্ষক হিসাবে, আর আমরা যেহেতু প্রাথমিক বিদ্যালয়ে কিছু ছোট ছোট ফুলকুড়ি নিয়ে কাজ করি, কাদামাটি নিয়ে কাজ করি, ওদেরকে আমরা গড়ে তুলি। তো সেক্ষেত্রে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমাদেরকে অলরাউন্ডার হতে হয়।
এটা জি জি, অনেক অবশ্যই অবশ্যই। যেহেতু আমরা যাদেরকে নিয়ে কাজ করি তাদেরকে গড়ার পুরো দায়িত্বটা আমাদের উপর থাকে, তো অলরাউন্ডার হতে হয়। তো কিন্তু স্পেসিফিক ভাবে আসলে আমি অবসর সময় বলেন বা আমি আমার পেশাগত কাজের বা মানে ফাঁকে আমি যে কাজটা করি সেটা আমি আবৃত্তি নিজে করতে পারি না, কারণ আমার কণ্ঠস্বর ঈশ্বর প্রদত্ত সেরকম কোনো কণ্ঠস্বর নেই। আর আমিও শুনতে খুব পছন্দ করি, আবৃত্তি জিনিসটা আমাকে সবসময় খুব টানে। আর যেটা করি আমি ছবি আঁকি, বিশেষ করে আমার বিদ্যালয়ের যে শ্রেণীকক্ষে ব্যবহৃত যত উপকরণ আছে ম্যাক্সিমাম গুলো রং তুলি, জল রঙে, এগুলো আমি হাতেই করি। আর হচ্ছে আমি ককশিটের কাজগুলো এগুলো করি। এগুলো অবসর সময় দেখা যায়, যদিও বিদ্যালয়ের কাজ, বাসায় আমি ম্যাক্সিমাম সময় এই কাজের মধ্যেই মানে যতটুকু সময় পাই আঁকার অনেক কাজটাকে ধন্যবাদ ব্যবহার। ম্যাম। আসলে অনেক ভালো লাগলো যে আসলে আমি যেহেতু সঙ্গীত বা কবিতার কথা বলছিলাম, যে আপনি আসলে ড্রয়িং এ পারদর্শী বা চিত্রাঙ্কনে পারদর্শী। আসলে আমাদের শিক্ষকরা সবাই মানে অলরাউন্ডার আসলে বলতে গেলেই, হ্যাঁ, হ্যাঁ, আমাদেরকে অলরাউন্ডার হতে হয়। অলরাউন্ডার। সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, আপনি চিত্রাঙ্কনে আপনার অনেকটা মানে আগ্রহ, আপনি করেন, কাজ করেন। আসলে খুবই ভালো লাগা একটা বিষয়। হ্যাঁ, ড্রয়িং আসলে খুবই ভালো একটা শিল্প আমি মনে করি। এখানে মনে করেন যে মানে নিজের, আমি মনে করি যে এটা বর্তমানে যে নাচ গান বা বিভিন্ন কিছু আমরা আমাদের প্রজন্মকে শেখাই, তার মধ্যে ড্রয়িংটাই আমি বেশি পছন্দ করি। আসলে এটা একটা নিখুঁত শিল্প এবং এখানে মনটাকে খুবই নিবিড় আসলে ভাবে, আমরা মনে হয় গভীর নেট ভাবে প্রবলেমে আছি, কথা জি হ্যাঁ শোনা যাচ্ছে নেটের নাকি? সমস্যা হচ্ছে। সুইটি ম্যাডাম শুনতে পাচ্ছেন আমার কথা? জি আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা। আবুল কালাম আজাদ স্যারকে আমরা বারবার মিস করতেছি, উনি আসলে আমরা ওনার কাছে চলে যাব। তো আসলে আমরা জানলাম যে নাসরিন আক্তার বিনা ম্যাডাম একজন সেরা নেতৃত্ব, মানে একজন সফল প্রধান শিক্ষক। আসলে প্রতি স্কুলে একজন করে সফল প্রধান শিক্ষক থাকুক, সহকারীরা আমরা এটা অবশ্যই আশা করি, আমরা সাপোর্ট আশা করি আমাদের কাজের। তো আপনাকে সেক্ষেত্রে আমাদের মানে শ্রদ্ধা এবং অভিনন্দন। আর আপনি সেরা অনলাইন পারফর্মার হিসেবে স্বীকৃতি পেয়েছেন এবং আপনি অনেক ভালো ড্রয়িং করেন, আপনার একটা মানে একান্তই ব্যক্তিগত গুণ। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আপনার কাছে যদি জানতে চাই যে আসলে যারা এখনো সেরা হননি, তাদের উদ্দেশ্যে আপনার কি কিছু বলার আছে? যারা কাজ করছেন, অনেকে ভাবছেন যে আসলে অনেক কাজ করলাম এখনো সেরা হতে পারিনি, বা অনেকে হয়তো আমাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে হয়তো ব্যর্থ হন বা প্রশ্ন তুলতে পারেন, আর তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ধন্যবাদ ম্যাডাম। আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এটা কারো ব্যক্তিগতভাবে করার কোনো সুযোগ আছে এটা মনে হয় না, কারণ আমি আগেই আপনাকে বলেছিলাম যে আমার যে দুইটা সফলতা আসছে দুটোই আমার অজান্তে। তো দুটো যখন আমার অজান্তে এসেছে তখন এটুকু বিশ্বাস আমার মধ্যে তৈরি হয়েছে যে কর্তৃপক্ষ যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, যে ফলাফলগুলো প্রতি পাক্ষিকে দিচ্ছে, সেগুলো তারা যাচাই বাছাই করে একান্ত নিরপেক্ষভাবেই দিচ্ছে। তো এক্ষেত্রে প্রশ্ন তোলার, কর্তৃপক্ষের প্রশ্ন তোলার কোনো সুযোগ এই আর ক্ষেত্রে নেই। আপনি যারা কাজ করছে তাদেরকে হ্যাঁ, অনুপ্রেরণার সেক্ষেত্রে জন্য বা শক্তি যোগানোর জন্য অবশ্যই আপনি কি বলবেন? সেটা বলবো যে কর্তৃপক্ষ সবসময় সজাগ দৃষ্টি রাখছে। তারা কিন্তু আমাদের প্রোফাইলগুলো দেখছে, আমাদের ক্লাসগুলো দেখছে, আমাদের তো শুধুমাত্র ক্লাসের সংখ্যা বৃদ্ধি করার জন্যই যদি ক্লাস হয় সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তো আমি যেটা দিচ্ছি, আমি যেটা করছি সেটা আসলে আউটপুট কতটুকু আসছে সেটা হ্যাঁ, আমি বলবো না যে আমার ক্লাস বা আমরা যারা আসছি পর্যায়ক্রমে আসতেছি তাদেরটা সমগ্র দেশ অ্যাচিভ করছে, বাট আমার এসের কোয়ালিটিটা কিরকম। অবশ্যই আমরা সবাই চেষ্টা করি যে আমার সর্বোচ্চটা দিতে, কিন্তু আমাদের মধ্যে বলতে দ্বিধা লাগলেও এটা বলতে হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মধ্যে একটা কম্পিটিশন কাজ করে সংখ্যা বৃদ্ধি, কোয়ান্টিটি বৃদ্ধির জন্য, বাট নট কোয়ালিটি। যখনই আমি যেমন প্রথম দিকে যে যারা সেরা হয়েছিলেন আমি দেখেছি তাদের অনলি 40 মানে 40টি ক্লাস ছিল তাদের, কিন্তু তা থেকে কিন্তু তারা চলে এসেছে, কারণ তাদের 40টি ক্লাস কর্তৃপক্ষ মনে করেছে যে 40টি মানসম্মত এবং তারা এর যোগ্য। তো এখানে কোয়ান্টিটির দিকে যদি আমরা একটু না গিয়ে আমরা যে যে স্টেজে আছি, প্রাথমিক মাধ্যমিক যে যে স্টেজে আছি, প্রত্যেকে কিন্তু কিন্তু প্যাডাগজিক্যাল একটা সিস্টেম আছে। যদি আমরা সেই সিস্টেমটাকে মেনে চলে
এবার সেই অনুযায়ী আমরা আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যাই। যারা এখনো আছেন এই অনলাইন জগতে, অবশ্যই তারা পর্যায়ক্রমে আসবেন। একটু ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্যের ফল আমরা জানি যে সবসময় মিষ্টি হয়। এই যে বাবুকে দেখা যাচ্ছে, তো ধন্যবাদ ম্যাডাম। হচ্ছে পেডাগজিক্যাল দিকটা অবশ্যই যদি আমরা মেনটেন করে আসলে চলি, আমাদের সফলতা আসবেই। যে কোনো পরিশ্রম আসলে কখনোই বৃথা ব্যর্থ যায় না, হয় না। কখনোই বৃথা যায় না। এর ফল অবশ্যম্ভাবী, কাজ করলে অবশ্যই ফল পাওয়া যাবে। আর আপনার কথার মাধ্যমে আমরা যেটা বুঝলাম যে আসলে কোয়ান্টিটি না বাড়িয়ে কোয়ালিটি বাড়লে সেটা সবার জন্যই ভালো। হ্যাঁ, সেই চিন্তা ভাবনা করে আমরা যারা কাজ করতেছি বা যারা অনলাইন পারফর্মার বা যারা কন্টেন্ট নির্মাতা এখনো যারা হতে পারেনি, অবশ্যই কাজ করে যাবেন এবং প্রাপ্তি বা স্বীকৃতি অবশ্যম্ভাবী এটা উপরওয়ালার দিক থেকেই চলে আসে। এটা এর জন্য অবশ্যই চিন্তা করার সৃষ্টিকর্তার আসলে উপরে কিছু বিশ্বাস নেই। রাখতে হবে, জি জি, যে কারণ এটা অবশ্যই। সম্পূর্ণ তার হাতে। ধন্যবাদ ম্যাডাম। আর আমি আসলে শাররিনা বিন সুইটি ম্যাডামের কথায় আসি। আসলে উনি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো মুক্ত পাঠ নিয়ে। মুক্ত পাঠের যে অফলাইন ভার্সনটি আমাদেরকে দিয়ে দেওয়া হয় যে ট্রেনিং এ, তো এটা আসলে আমরা অনেকেই নিয়ে এসে আর ওটা খুলে দেখি না, কিন্তু যারা দেখি তারা চমৎকৃত হই। আমার এত ভালো লাগতো যে আসলে এই অফলাইনে এখন তো নেট বলা যায় যে আমাদের অ্যাভেলেবেল বা ওয়াইফাই সবাই নিয়ে ফেলেছি। প্রথম দিকে আমি অভিভূত হতাম যে এই শিক্ষকরা এতগুলি আর এমন করে শেখানো হয়েছে, এমন করে বিষয়গুলো এখানে বোঝানো হয়েছে, কাজগুলি মন থেকে ঢেলে দেয়া হয়েছে। এই যে শিক্ষকগুলি সেই ভিডিওগুলো করেছেন, মানে আমি অভিভূত হতাম যে এই যে আমাদেরকে অফলাইনে এতগুলো ভিডিও দেওয়া হয়েছে, এত সুন্দর, এত চমৎকার। তা আসলে যারা এই মুক্ত পাঠের অফলাইন ভার্সনটি যাদের কাছে আছে, বা আমরাও হয়তো এখনো সবগুলো দেখা হয়নি, আমরা কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারি। তো যারা এখনো হয়তো অনেকেই এই আইসিটি ট্রেনিংটি পাননি কিন্তু এটা সংগ্রহ করেছেন, বা যারা পেয়েছেন এই ট্রেনিংটি, আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই যে আসলে এখানে সবকিছুই আছে। বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার থেকে শুরু করে এই যে শিক্ষক বাতায়নের সারা কন্টেন্ট নির্মাণ থেকে শুরু করে প্রতিটি বিষয়ের উপর অনেক কাজ এখানে আছে। আমরা যদি সেটা ফলো করি আসলে, আর আমাদের পাশে দুই একজন যদি এরকম অনুপ্রেরণার মানুষ থাকেন, তাহলে আসলে খুব সহজেই আমরা উঠে আসতে পারবো। তো আসলে মুক্তপাঠ নিয়ে আর একটু বলি একটু, সেটা হচ্ছে যে আমি যখন ট্রেনিং এ যাবার আগে কিন্তু আমি শিক্ষক বাতায়ন এবং মুক্তপাঠের সদস্য। আমি আইসিটি প্রশিক্ষণে যাবার আগে থেকেই আমাকে ইনভাইটেশন পাঠানো হয়েছে। এই যে শারিয়া বিন সুইটি ম্যাডাম যে বললেন অজয় কৃষ্ণ গোমাস্তা স্যারের কথা, স্যার আমাকে ইনভাইটেশন পাঠিয়েছিলেন, ওখান থেকে আমি শিক্ষক বাতায়নের সদস্য হয়েছি। এবং যখন আমি আইসিটি প্রশিক্ষণে গিয়েছি তখন অলরেডি মুক্তপাঠে আমার 20টির মতো কোর্স কমপ্লিট হয়েছে। এই মুহূর্তে আমার 60টির মতো কোর্স কমপ্লিট, 17টি কোর্স রানিং আছে, সময় স্বল্পতার জন্য করা হয়ে ওঠেনি। 4 লাখেরও ওভার পয়েন্ট অলরেডি কাউন্টিং হয়ে আছে আমার। তো এই যে মুক্তপাঠের বিষয়টা আসলেই এটার কথা বলে বুঝাতে পারবো না। আর এক্ষেত্রে যেটা আমি আমার বিদ্যালয়ে যে কাজটা করেছি, যে আমার আমরা 5 জন আমার স্টাফ, আমি 4 জন স্টাফকে আমি মুক্তপাঠের সদস্য করে দিয়েছি, কারণ তারা স্মার্টফোন ব্যবহার করে, একজন করে না। তো তারা কিন্তু তাদেরকে আমি এটাই খুব উৎসাহিত, এবং তারা বেশ এটা এই মুক্তপাঠের সাথে যুক্ত হওয়ার পর তাদের মধ্যে অনেক উৎসাহ বেড়ে গেছে। তো এই জন্য অবশ্যই এই যে কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ না করে পারছি না। আমি সুইটি ম্যামের সাথে একমত হই যে সত্যি মুক্তপাঠ হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে আমরা মানে এমনিতেই আমরা শিখতে পারি, আর ওখানে ঢুকলে বের হওয়ার আর ইচ্ছে থাকে না। কখন যে সময় চলে যায় সেটা বোঝাই যায় না। আর ওটা আমাদেরকে লার্নিংটাকে এত বেশি স্মুথলি করে দেয়, অনেক সহজ করে দেয় আমাদের শেখাটাকে। ধন্যবাদ। আমরা আবুল কালাম আজাদ স্যারের কথা শুনতে পাইনি, উনি আমাদের সাথে যুক্ত হলে আমি ওনার কাছে আসব। আসলে আমাদের অনেক দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের প্রোগ্রাম দেখছেন এবং কমেন্ট করে আমাদের উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন। আসলে তাদের প্রতি কৃতজ্ঞতা না স্বীকার করে পারা যায় না। আমি শুরু থেকে একটু বলি এবং দেখাই। তুলু সরকার আমাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। কৃতজ্ঞতা আপনার প্রতি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমাদেরকে কমেন্ট করে উৎসাহ দিয়েছেন শিউলি বেগম, ধন্যবাদ ম্যাডাম আমাদের সাথে থাকবার জন্য। আমাদেরকে কমেন্ট করেছেন
মোর্শেদ পায়েল। আসলে শিক্ষক বাতায়নের সেরা নির্বাচিত হওয়ার পর সবাইকে নিয়ে একটা পোস্ট দিয়ে থাকেন এই স্যার মোর্শেদ পায়েল। আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার, অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। শিউলি ম্যাডাম আমাদের সাথেই আছেন, উনি লিখেছেন শুভকামনা। রুবাইয়া রুবি লিখেছেন অভিনন্দন, শুভকামনা সবাইকে। ধন্যবাদ ম্যাডাম আমাদের সাথে থাকবার জন্য, আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আমাদের সাথে আছেন কামরুন নাহার ম্যাডাম, আমাদেরকে কমেন্ট করে আমাদের উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ম্যাডামের প্রতি। আমাদের শিক্ষকের কলাম গ্রুপের পরিচালনা পরিষদের অন্যতম সদস্য এবং একজন চমৎকার উপস্থাপিকা এবং আবৃত্তি শিল্পী শিমুল সুলতানা ম্যাডাম আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। ধন্যবাদ ম্যাডাম আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা আপনার প্রতিও। জেসমিন আপার আবারও কমেন্ট পেয়েছি, শুভকামনা। ধন্যবাদ জেসমিন আক্তার ম্যাডাম, সম্ভবত উনিও কাজ করছেন, অনেক চমৎকার প্রেজেন্টেশন তৈরি করেন। আমি অভিভূত হই যে মানুষ আসলে এত সময় কিভাবে পায় যে আসলে এত সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে পারে। অনেকেরই প্রেজেন্টেশন চোখে পড়ে, আসলে চমৎকার কাজ করেন অনেকে। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। শিমুল আপার আবারও কমেন্ট। আমাদের সাথে আছেন রাহাতারা ইসলাম ম্যাডাম, ধন্যবাদ ম্যাডাম আমাদের অভিনন্দিত করার জন্য। আমাদেরকে কমেন্ট করেছেন রুমানা ফেরদৌস ম্যাডাম, ধন্যবাদ আপনাকে। কমেন্ট করেছেন আমার ক্লাসমেট এবং আমার ফ্রেন্ড মাহবুর রহমান পার্বতীপুর থেকে, ধন্যবাদ তাকে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। তুলু সরকার ধন্যবাদ জানিয়েছেন, ধন্যবাদ আপনাকেও। আমরা দেখতে পাচ্ছি রুমানা ফেরদৌস, উনি আমাদের ধন্যবাদ জানিয়েছেন আমাদের শরীফুল ইসলাম স্যারকে, ধন্যবাদ আপনাকেও। আমাদের সাথে যুক্ত আছেন রহিমা আক্তার, কংগ্রেচুলেশন জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শিমুল আপা আমাদের সাথে আছেন আব্দুল মজিদ জয়, লিখেছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। আমি আশা করবো এই গ্রুপটি যেভাবে সারা শিক্ষক দিন লাইভ করছেন আগামীতে করে যাবেন ইনশাল্লাহ, অবশ্যই চলমান থাকবে। আপনারা আমাদের পাশে থাকবেন, পরামর্শ দেবেন। শিমুল আপা শরীফুল স্যারকে ধন্যবাদ জানিয়েছেন। রেহানা পারভিন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, আপা আপনার প্রতি অনেক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। হারুন স্যার আমাদের অভিনন্দন জানিয়েছেন, ধন্যবাদ স্যার আপনাকে। বিশেষ করে সুইটি ম্যাডামকে জানিয়েছেন প্রথমা প্রদীপ্ত, সুইটি আপু শুভকামনা অবিরাম, শুভকামনা আপনার জন্য সুইটি আপুর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। আর সাথে আছেন আসমা খাতুন, ধন্যবাদ। তুলু সরকারের দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমার এলাকার, আমার উপজেলার সদর থেকে কণিকা রয়, গোয়ালহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজ করছেন, খুবই খুবই ভালো কাজ করছেন, কন্টেন্ট নির্মাণ করছেন, পাওয়ার পয়েন্টের অনেক কাজ করছেন। দিদি আপনার জন্য শুভকামনা। আসলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শরীফুল স্যার লিখেছেন অনেক অনেক ধন্যবাদ সকলকে। স্যার আসলে ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের এরকম একটা অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং আমাদেরকে নিয়ে কাজ করার স্বপ্ন দেখেন আপনি, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আসলে আমরা আজকে আবুল কালাম আজাদ স্যারের কথা শুনতেই পাচ্ছি না এবং ওনাকে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। এই পর্যায়ে আমি আসছি শারিনা বিন সুইটি ম্যাডামের কাছে। ম্যাডাম, আমি আপনার ক্লাস দেখে অভিভূত যে আপনার বাচন ভঙ্গি যেটা মানে অনেক চমৎকার। তো আসলে আমি দেখেছি আপনার প্রোফাইলে, আসলে আমরা অনেকেই ছোটবেলায় বা আমাদের স্কুল লাইফে বা কলেজ জীবনে কেউ হয়তো আবৃত্তি করতে পছন্দ করতাম, কেউ শুনতে পছন্দ করতাম, কেউ সঙ্গীতে হয়তো পারদর্শী, কেউ হয়তো চর্চা করি, কেউ হয়তো পারিবারিক চাপে চর্চা করা হয় না। তো আমি যতখানি জেনেছি যে আপনি, আর আপনার কণ্ঠ শুনে আমার মানে মনেই হয় যে আপনি চমৎকার আবৃত্তি করেন। তো আপু মানে আপনি আবৃত্তি করেন এটা তো জানি, আর কি করেন? সঙ্গীতে আপনার কতখানি পারদর্শিতা, আর কি করেন? এই নাসরিন আপুর মতো ড্রয়িং করেন কিনা একটু যদি জানাতেন, আপনার একান্ত এই গুণগুলি যদি আমাদের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ আপু আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে ভালো লাগা থেকে যে কোনো কাজ করা,
গান ওভাবে কখনো করিনি, তবে আমাদের স্কুলের যেহেতু সাংস্কৃতিক একটি প্রতিযোগিতা হয়, সেখানে আমাদের শিক্ষার্থীদের শেখানোর জন্য অথবা তাদের বলতে পারেন কোনো কিছু অনুপ্রেরণা উৎসাহ দেওয়ার জন্য আমার স্কুলের নাম কিন্তু চরমোনাই মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ রাস্তার এক পাশে কিন্তু মাদ্রাসা, অপর পাশে প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। সেক্ষেত্রে আমার শিক্ষার্থীদের কিন্তু আলাদাভাবে প্রশিক্ষণের সুযোগ নেই। আমরা সবাই মিলে, মানে আমাদের স্কুলে একজন পুরুষ শিক্ষক আর আমরা 4 জন ম্যাডাম আছি, তো সবাই মিলে দেখা যায় এই প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে হয়। গান, নৃত্য, কবিতা, অভিনয়, প্রতিটি বিষয় আমি বলবো না, আমরা বলতে হবে, কারণ স্কুলের যে শিক্ষক অন্যান্যরা আছে সবাই এগুলো খুব সহায়তা করি। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা অনেক কিছুই করে ফেলি। আর মাঝে মাঝে শখের বসে আবৃত্তি করি, যেটা আমার মানে ইউটিউব চ্যানেলে কিছু কিছু আবৃত্তি করেছি বা মানে ভালো লাগা থেকে। আর ছবি আমি খুব ভালো আঁকতে পারি না, অল্প অল্প আঁকতে পারি আর কি। তবে আমার কিছু কাজ ভালো লাগে, সেটা হলো যেটাকে আমরা বলতে পারি মানে কাগজ বা ওয়ালাইকুম আসসালাম, কর্কশিট বা এই ধরনের দিয়ে যেমন মানে কোনো ডিজাইন করা, বা স্কুলে যে দেয়ালিকা করা হয় সে দেয়ালিকাটা বিভিন্ন ধরনের ডিজাইন করা, বা স্কুলে বিভিন্ন যেমন দেখা যায় অনেক কিছু আমরা সাধারণত কি বলে ওটা আর্টিস্ট দিয়ে আঁকিয়ে নেই, যে লেখাগুলো যে বাণীগুলো ওগুলো আবার খুব সুন্দরভাবে আমরা স্কুলে আলাদাভাবে লিখে নিই, মানে একটু আর্ট করে লিখতে ভালো লাগে এই। আর আবৃত্তি করি মাঝে মাঝে নিজের শখের বসে এরকম। আপু আপনাকে আনমিউট করে নিতে হবে, আপু মনে হয় মিউট হয়ে আছেন। জি ম্যাম, ধন্যবাদ আপনাকে। অনেক গুণে গুণান্বিত, আসলে আমাদের শিক্ষকরা সবাই অনেক গুণে গুণান্বিত, হয়তো প্রকাশের কারণ অভাবে অনেকে অপ্রকাশিত থেকে যান। তো আমি আপনাকে অনুরোধ করব যে আজকে যদি আমাদের উদ্দেশ্যে আপনি কোনো আবৃত্তি করতেন, কোনো কবিতা আমাদের উদ্দেশ্যে যদি শোনাতেন, হয়তো আমাদের খুব ভালো লাগতো। আমি এখানে কিন্তু আমাদের যে নাসরিন আপু উনি কিন্তু চমৎকার লেখেন এবং আবৃত্তিও করেন। আপুর সামনে আসলে আমার নিজে খুব লজ্জা লাগবে, তারপর আমি একটু চেষ্টা করতে পারি। আর যেহেতু ভাষার মাস, সকল ভাষা শহীদদের প্রতি আমরা কৃতজ্ঞ, কারণ এই বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার গর্ব, বাংলা আমার অহংকার। আর যাদের বিনিময়ে এই ভাষাকে পেয়েছি তাদের ঋণ কখনো যেমন শোধ হবে না, তেমনি আমাদের কবি সাহিত্যিকরা কবিতার মাধ্যমে যে সকল কবিতা লিখে গিয়েছেন আমি মাঝে মাঝে সেগুলো পড়ি, তো তারই একটু আজকে একটু চেষ্টা করছি আর কি। আবৃত্তি করছি কবি আল মাহমুদের 21 কবিতা। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে? রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। ধন্যবাদ সবাইকে। অনেক চমৎকার, আসলে আপনার কণ্ঠ শুনেই বোঝা যায় যে আসলে আপনার
কণ্ঠের যে শব্দটি আসবে সেটাই কিভাবে মানে চমৎকৃত হবে আর কি। অনেক সুন্দর উপস্থাপনা আপনার। উম, সম্ভবত আমি তানজিরুল হোসেন রাবি স্যারের পোস্টে দেখেছিলাম আপনি মনে হয় ওনার বোন হবেন, যে আপনার আহ, সেরা কন্টেন্ট নির্মাতা বা সেরা অনলাইন পারফর্মারের পোস্টে আমি তার কাছ থেকে পেয়েছিলাম। আপনি ওনার বড় বোন হচ্ছেন তাহলে, কিনা জি, আমি ম্যাডাম? তানজিরুল হোসেন রাব্বির বড় বোন। জি, ও আচ্ছা, আমার ছোট স্যার ভাই। স্যার অনেক সুন্দর লিখেন, অনেক সুন্দর লিখেন। আর স্যারের ইউটিউব চ্যানেলেও অনেক সুন্দর উনি করেন। আসলে অনেক চমৎকার প্রশংসনীয় কাজ ওনার ইউটিউব চ্যানেলে। ওনার ভিডিওগুলো দেখি আমি, তো ওর সেখান থেকে জানতে পারি যে আসলে উনি লেখালেখি করেন। অবশ্যই আপনারও সেই গুণটি হয়তো আছে। হ্যাঁ হ্যাঁ, করেন কিনা ম্যাডাম, লেখালেখি করেন? আসলে লেখালেখি অল্প স্বল্প একসময় করতাম। পরবর্তীতে ওই যে বললাম যে এখন তো আসলে আমাদের স্কুল, সংসার সবকিছু মিলেমিশে লেখালেখিটা হয় না। আর আমার আসলে অন্য একটা কারণ আছে। আমি প্রচুর গল্পের বই পড়তে পছন্দ করি। বলতে পারেন আচ্ছা আমার সেই ছোটবেলা থেকে, মানে মনে হয় আমার ৬-৭ বছর বয়স, ওই থেকে মানে আমি বই পড়তে পছন্দ করি। আমার বাসায়ও যেমন বই আছে, অথবা যদি কোথাও যাই বই দেখি, নতুন কোনো বই যেটা পড়িনি কিনি, অথবা কারো কাছ থেকে এনেও এখনো পড়ি। মানে বই পড়ার জন্য দেখা যায় আমি অন্যান্য অনেক কাজে একটু কম থাকি এই জন্য। আর আমার ছোট ভাই, ও তো আসলে ময়মনসিংহ থাকে, আমি থাকি বরিশালেই। আমার বাবার বাড়িও বরিশাল, শ্বশুর বাড়িও বরিশাল, সেজন্য বরিশালে থাকা। আর ওর আসলে অনেক কার্যক্রম আছে, আমি এত কিছু করতে পারি না। আচ্ছা ম্যাডাম, আমরা আসলে আবুল কালাম আজাদ স্যারকে পাচ্ছি না। আমরা 9টায় আমাদের প্রোগ্রাম শেষ করব, প্রোগ্রামের শেষ মুহূর্তে চলে এসেছি। যেহেতু আবুল কালাম আজাদ স্যারকে পাচ্ছি না, আপনার সাথে আমি কথা কন্টিনিউ করছি। এবং নাসরিন বিনা আপাকে বলবো যে একটু ভিডিও চালু রাখলে ভালো লাগতো। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আবুল কালাম আজাদ স্যারকে আমরা আর পাবো কিনা আমি দেখতে পাচ্ছি না ওনাকে। উনি আসলেও বারবার কেটে যাচ্ছেন। তো আমি যেটা বলছিলাম যে আসলে আপনাদের কথা শুনে আমিও অনুপ্রাণিত হই এবং বিস্মিত হই যে শাহরিনা বিন সুইটি ম্যাডাম, আপনার উদ্দেশ্যেই বলি যে আহ, আপনি কম্পিউটারে কাজ করতে ভালোবাসেন, গল্প করতে ভালোবাসেন, 3 কন্যার জননী, সংসারকে সুন্দর হাতে সামলাচ্ছেন। আমাদের পেশা সে অবশ্যই সেখানে আমাদের দীর্ঘ একটা সময় আমরা সেখানে দেই। তো আসলে সবকিছু মিলে কিভাবে সামলাচ্ছেন? মানে আপনাকে কি তেমন কোনো বেগ পেতে হচ্ছে না, নাকি আপনি সুন্দরভাবে স্মুথলি চালিয়ে যাচ্ছেন? আসলে এই রহস্যটা কি? আসলে মাঝে মাঝে আমার মনে হয় যে আমি মনে হয় ওই রান্নাঘরের তেল লবণের মধ্যে সীমাবদ্ধ আছি। মাঝে মাঝে এর নিজেকে এরকম মনে হয় যে সবার যখন অনলাইন ক্লাসগুলি দেখি, আমাদের পাশে যখন শিরিন বকুল ম্যাডামের এত পরিশ্রম করতে দেখি, তখন আমি আমার আগের প্রাক্তন হেড টিচারকে বলি, ম্যাডাম আমি তরকারির এই সেই লবণ ঝালের মধ্যে সীমাবদ্ধ আছি, আর আমি কিচ্ছু করতে পারছি না। হ্যাঁ, সবাই যখন অনলাইন ক্লাস নিয়ে বিজি, তখন আমি রান্নাঘরে লবণ ঝালের মধ্যেই আছি, যে আসলে কোনটাতে কি হলো না হলো। তো আসলে বিস্মিত হই আপনাদের মতো এরকম কর্মঠ মানুষদের দেখে। তো আসলে আপনি কিভাবে সামলিয়ে নিচ্ছেন, একটু যদি সংক্ষেপে বলতেন। আসলে বিষয়টা হলো যে সকাল থেকেই তো আমাদের কাজের শুরু হয়। আর সবকিছুর পাশাপাশি আমার মূলত আমার বোন আমাকে অনেক সহায়তা করে। এই একটা বিষয় আছে। আরেকটি বিষয় যে আসলে রাতে ঘুমোর সময়টা আমি একটু কমিয়ে ফেলেছিলাম। যখন এই যে অনলাইনে ক্লাসগুলো নিতাম, দেখা যেত যে অনেক সময় ফজরের আজানও দিয়ে দিয়েছে। এভাবে কাজ করেছি। অথবা যখন সেরা কন্টেন্ট নির্মাতা হওয়ার জন্য, যে কন্টেন্ট তৈরি করার জন্য, এবং ওই সময়ও দেখা যেত যে অনেক রাতে এরকম সজাগ থাকতাম। আর সারাদিনে একটা অভ্যস্ত, আর ওই যে বললাম না আমার একটু গল্পের বই পড়ার অভ্যাস ছিল ছোটবেলা থেকে। তো পড়াশোনা পাশাপাশি গল্পের বই পড়া, এই যে একটা শখ ছিল গল্পের বই পড়া, ওই শখের জন্য আগে থেকে আমার একটু কম ঘুমানোর অভ্যাস ছিল। আর ওই অভ্যাসের কারণে দেখা যেত রাতে একটা দীর্ঘ সময় একটা কাজ করতে পারতাম। এখনো যেমন আমার অনলাইন ক্লাসগুলো আমি যখন নিতাম, যে কন্টেন্ট তৈরিটা বা অন্যান্য কাজগুলো রাতের ওই একটা সময় করতাম। আর পাশাপাশি মেয়ে তো, আমার তো 3 মেয়ে, মেয়েরা এমনিতেই একটু বেশ ভালো হয়, ছেলেরা মনে হয় একটু বেশি দুষ্টুমি করে, আমার মেয়েরা আসলে যথেষ্ট ভালো। আর মানে সবার সন্তান অবশ্যই ভালো, আবার ব্যক্তিগতভাবে না, কিন্তু ওরা আবার বেশ সহযোগিতা করে, যেমন একটু দুষ্টুমি করে না, পড়তে দিলে পড়ে। এই জন্য একটু সময় আমি পাই। দেখা যায় যে ওদের পড়তে দিলাম, লিখতে দিলাম, সেটা ওরা করছে।
এই সুবিধাটা আমার থাকে। আর সব মিলেমিশে হয় কি, সব মানুষের একটা শখ থাকে, যেমন অনেক সময় হয় সন্ধ্যার পর আমরা একটু টিভি দেখতে পছন্দ করি, তো সেক্ষেত্রে দেখা গেল ওটা দেখলাম না, আমি এই কাজটা করলাম, এটা আমার একটা কাজ থাকে এরকম। ধন্যবাদ আপু। আসলে ইচ্ছে থাকলে অনেক কিছু হয়, এটা মানে দেখা যায় যে বাসার সবার একটু সহযোগিতা আছে, এই সহযোগিতার জন্য কাজ করতে পারছি। আর আমার হাজবেন্ডেরও কিন্তু মানে একটা প্যাশন কিন্তু কম্পিউটার, তিনি মূলত ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার। তো এই জন্য দেখা যায় সে তার মতো কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকে, মেয়েরাও পছন্দ করে, তো সব মিলেমিশে বাসায় একটা কাজের পরিবেশ আছে আসলে, এই একটা বিষয় আমাদের। হচ্ছে। ধন্যবাদ ম্যাডাম। আসলে অনেক কথার মাঝে আপু একটু আনমিউট করে নিন। জি আপু। জি ম্যাম, ধন্যবাদ। আসলে আমার ল্যাপটপে চার্জ চলে যাচ্ছিল দেখে আমি ওই চার্জার কানেক্ট করছিলাম। ধন্যবাদ ম্যাডাম। আসলে আপনার কথার মধ্য দিয়ে বা অনেক গল্পের মধ্য দিয়ে যেমন অনেক কিছু বেরিয়ে আসে, তেমনি আপনার কথার মধ্য দিয়ে অনেক কিছু বেরিয়ে আসলো। আসলে আমরা পরিবারের সহযোগিতা ছাড়া বা আমাদের পারিপার্শ্বিক পরিবেশের সহযোগিতা ছাড়া সামনে এগুতে পারি না। সেক্ষেত্রে আমরা মনে করি আমরা সবাই সবাইকে যদি সহযোগিতা করি, সহযোগিতামূলক মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাই, তাহলে হয়তো আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। তো সেক্ষেত্রে আপনার গল্প শুনে সেরকমই মনে হচ্ছে যে আপনার লাইফ পার্টনার তিনি আপনাকে সহযোগিতা করেন। আপনার সন্তানেরা যথেষ্ট দায়িত্বশীল, তারা তাদের বয়স বা যোগ্যতা অনুযায়ী যতটুকু নিজের প্রতি দায়িত্বশীল হওয়ার প্রয়োজন তারা সেটা করে, আপনাকে দেখে। এবং আরেকটা বিষয় এখানে ক্লিয়ার যে আমরা শিক্ষকরা আসলে সবাই ঘুমের অংশটাকে, আমাদের অবসরের অংশটাকে কমিয়ে দিয়েছি, তাছাড়া আসলে সম্ভব নয়। আসলে অন্যান্যরা যেভাবে মানে সময়টাকে এনজয় করে, তার পেশার পাশাপাশি যেটুকু সময় পায় সে হয়তো রেস্ট নিয়ে ঘুমোয়, আমরা আসলে সেই পরিবারের সাথে পরিবারের যার যা পাওনা বা দায়িত্ব যার প্রতি সব করে আমাদের অবসর এবং ঘুমানোর সময়টাকে কমিয়ে দিয়ে আমরা কাজ করছি। এটাই হচ্ছে একটা রহস্য আমার যেটা মনে হয়, যে আসলে আমরা মহিলা শিক্ষকরা সবাই কম ঘুমাই, আমরা সবার শেষে শুই, আবার সবার বাড়ির সবার আগে আমরা উঠি। এটা একটা বাস্তব সত্য। আর এক্ষেত্রে আমি সবার শেষে কৃতজ্ঞতা জ্ঞাপন করব সেই সব আমাদের অনুপ্রেরণার উৎস যারা, আমাদের সহযোগিতা করেন যারা, সেই সব আমাদের পরিবারের যারা আছেন এবং আমাদের প্রতিষ্ঠানে বা আমাদের পার্শ্ববর্তী। আমি দেখেছি যে চট্টগ্রাম অনলাইন স্কুল বলি, বাংলাদেশ আলোকিত শিক্ষক পেজ বলি, বা এরকম কতগুলি নাম করা, এই যে আমাদের দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলের শিরিন বকুল ম্যাডামের কথা বলি, আসলে এখানে নির্দিষ্ট করে নাম বলে শেষ করা যাবে না। আমি কতগুলি পার্সনকে দেখি, চট্টগ্রাম অনলাইন স্কুলের কতগুলি পার্সনকে আমি দেখেছি কতগুলি প্রোগ্রামে, আসলে অভিভূত হই যে এরা একজনকে কিভাবে হাত ধরে টেনে তুলতে হয় এরা জানে, এবং এনাদের মনগুলো সেভাবেই গড়া। এই যে যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেন, আমাদের পাশ থেকে, আমাদের পরিবেশ থেকে, আমাদের প্রতিষ্ঠান থেকে, এবং আমাদের পরিবারে যেসব কর্তা বা কর্ত্রী তাদের পরিবারের লোকজনকে সহযোগিতা করছেন, আমাদেরকে সামনে এগুতে সাহায্য করছেন, আসলে কৃতজ্ঞতা তাদের প্রতি। আমরা এই আমাদের পার্শ্ববর্তী মানুষগুলোর সহযোগিতা না পেলে হয়তো সামনে এগুতে পারবো না। তো এই জন্য অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং আমরা যা মানুষ, সৃষ্টির সারা জীব, পরিবারের ঊর্ধ্বে আমরা নই। আমরা যেমন পরিবারকে বেশি গুরুত্ব দেই, আবার আমরা পরিবারের জন্য যেমন এতখানি করি, নিশ্চয়ই পরিবারও আমাদের সেই দিকটা বিবেচনায় আমাদের সামনে এগুতে সাহায্য করবে, এটাই আশা করি আমরা আমাদের পারিপার্শ্বিক পরিবেশ থেকে। তো আমি প্রোগ্রামের একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। আমাদের সম্মানিত দর্শক, ভিউয়ার্স যারা আমাদের সাথে আছেন, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, আমাদের সাথে থাকবার জন্য, আমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য। আমাদের শিক্ষকের কলামের স্লোগান, শিক্ষকের সৃজনশীল কর্ম গড়বে ভবিষ্যৎ প্রজন্ম, এই উদ্দেশ্যকে সামনে রেখে বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পরামর্শ দেবেন। তো এই মুহূর্তে আমি প্রোগ্রামের শেষে আছি, এবং আমি নাসরিন বিনা ম্যাডাম যদি আমাদের শিক্ষকের কলাম গ্রুপের কার্যক্রম সম্পর্কে অবহিত থাকেন বা শুনছেন, যেহেতু আসলে কি বলবেন আপনি, আপনার শেষ মতামতটুকু আমি নেব, এবং পরবর্তীতে আমি সুইটি ম্যাডামের কাছে যাব। তারপরে আমাদের প্রোগ্রাম আমরা আজকের জন্য শেষ করব। আমি এই পর্যায়ে প্রথমে যাচ্ছি নাসরিন বিনা ম্যাডামের কাছে।
আমাদের গ্রুপের উদ্দেশ্যে যদি কিছু বলেন, এবং আপনার না বলা কিছু কথা যদি থেকে থাকে আপনি এবারে বলবেন। ধন্যবাদ। আসলে আমরা অনুষ্ঠানের শেষ অংশে চলে এসেছি, বিদায় নেওয়ার সময় এসে গেছে। তো অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ প্রকাশ করছি শিক্ষকের কলাম গ্রুপের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সকলের প্রতি। আসলে এই গ্রুপ থেকে আজকে এই পাক্ষিকে আমাদেরকে প্রথম লাইভে নিয়ে আসা হলো, এজন্য আরো একবার তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আসলে এই শিক্ষকের কলাম গ্রুপের বিভিন্ন প্রোগ্রামগুলো আমি দেখি, যদিও অ্যাটেন্ড করা হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে, কিন্তু দেখা যায় আপনাদের ভিডিওগুলো আমি পরবর্তীতে দেখি। তো বেশ এই সফলতার সাথে এগিয়ে যাচ্ছে, এর আরো বেশি বেশি উত্তরোত্তর সফলতা কামনা করছি, এবং সর্বশেষ আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদেরকে এভাবে একটি প্ল্যাটফর্মে একত্রে নিয়ে আসার জন্য। তো ভালো থাকবেন সবাই, অবশ্যই অবশ্যই দোয়া করবেন, এবং সবাই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে সুস্থ রেখেছেন, এবং এই যে প্যান্ডামিক একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তার মধ্যে থেকে আমরা যেহেতু সবাই খুব ভালো এখন পর্যন্ত ভালো আছি, সৃষ্টিকর্তা আমাদের সকলকে ভালো রাখুক, এবং আমরা যে যা মানে যতটুকু ভালো কাজ করছি তার রিওয়ার্ড জানি সৃষ্টিকর্তা আমাদেরকে সেভাবেই দেন। তো শিক্ষকের কলামের প্রতি আবারও আমার কৃতজ্ঞতা রইল। আশা করছি দেখা হবে সকলের সাথে আগামী কোনো প্রোগ্রামে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ধন্যবাদ, ধন্যবাদ ম্যাডাম, অনেক ধন্যবাদ। আপনাকে পেয়ে আমাদের প্রোগ্রাম আজকে সফল, অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি এবং অনেক অভিনন্দন। আপনি দীর্ঘজীবী হন, আপনার কাজগুলো আমাদের নতুন প্রজন্মের জন্য অবশ্যই ভালো কিছু হবে। আপনি কাজ চালিয়ে যান, দীর্ঘজীবী হন এই প্রত্যাশা রাখি, সুস্থ জীবন যাপন করেন। আমি এ পর্যায়ে যুক্ত হচ্ছি শাহরিনা বিন সুইটি ম্যাডামের কাছে। ম্যাডাম, আপনার যদি আরো না বলা কিছু কথা থাকে যেটা আপনি বলতে চান, এবং আমাদের শিক্ষকের কলামের উদ্দেশ্যে যদি আপনার শেষ কথাটুকু বলতে চান, ম্যাডাম। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। আমরা শুধু পারি কাজ করে যেতে আর অন্যকে সহায়তা করতে। স্বপ্ন নিজে দেখি, অন্যকে দেখাই, অন্যকে দেখতে সহায়তা করি। আমি শিক্ষকের কলাম গ্রুপের উত্তরোত্তর সফলতা কামনা করছি, কারণ এই স্বপ্ন দেখানোর কাজটা কিন্তু তারা করছে। কারণ আজকে হয়তোবা আমরা সামান্য কিছু কাজ করেছি, কিন্তু আমাদের এই কথাগুলো শুনে হয়তোবা আরো অনেক মানুষ উৎসাহিত হবে। তাই আমি আবারও বলবো, এই যে স্বপ্ন দেখানোর কাজটি তারা করে যাচ্ছে, তাই নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা তাদের আরো সফলতা দান করুক। ধন্যবাদ সবাইকে, এবং আপনারা আমাদের অনুপ্রেরণা, আমাদের দর্শক যাদের ভিতরে থাকতে পারে, আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক কিংবা অন্য কোনো পেশার যে কোনো মানুষ। শিক্ষক যেমন জাতি গড়ার কারিগর, কিন্তু এই শিক্ষককে সামনে চলার প্রেরণা আপনারা। তাই আমাদের সাথে থাকুন সব সময়, সব জায়গায়। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ ম্যাডাম। আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শুকরিয়া মহান স্রষ্টার প্রতি। আমরা সফলভাবে প্রোগ্রামটি করতে পেরেছি। আবুল কালাম আজাদ স্যারের যান্ত্রিক ত্রুটি বা নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে ওনার সফলতার পেছনে গল্পটি আমরা শুনতে পাইনি, হয়তো কোনোভাবে আমরা জেনে যাব। তো আপনাদের যাদেরকে আমরা পেয়েছি, আল আমিন স্যার, নাসরিন বিনা ম্যাডাম এবং শারিনা বিন সুইটি, আমরা আপনাদের কাছে অনেক তথ্য পেয়েছি। আমরা আপনাদেরকে দেখে অনুপ্রাণিত এবং কাজ করার শক্তি পাই। নিশ্চয়ই আমাদের দর্শকবৃন্দ যারা এখনো সেরা হননি, চালিয়ে যাবেন, তাদের পরিশ্রম কাজের সাথে যুক্ত থাকবেন, এবং আমিও ব্যক্তিগতভাবে আপনাদেরকে দেখে অনুপ্রাণিত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সর্বশেষে এই ভাষার মাসে আমি আমাদের সেই সূর্য সন্তানদের কথা স্মরণ করতে চাই, তাদের আত্মার বিধি আত্মার মাগফিরাত কামনা করি, এবং সেই সব সূর্য সন্তান যেসব মায়েরা জন্ম দিয়েছেন, বাংলার সেই মায়েরা, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আল্লাহ তাদের আত্মার আল্লাহ তাদের পরপারে জান্নাত নসিব করুন, এবং স্রষ্টার কাছে কামনা আমরা যেন সুস্থভাবে আমাদের পেশার সাথে আমাদের দায়িত্বের সাথে কার্যক্রম চালিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, এবং আমরা যেন সৎ জীবন যাপন করতে পারি, সেই কামনা রাখছি, এবং আপনাদের সবার প্রতি শুভকামনা রাখছি। এবং পরিশেষে আমাদের শিক্ষকের কলাম গ্রুপের
শিক্ষকের কলাম গ্রুপের সাথে থাকবেন, আমাদেরকে পরামর্শ দেবেন, আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন, সেই প্রত্যাশা করি আপনাদের কাছে। আপনারা ভালো থাকুন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের কলামের সাথে থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ জীবনযাপন করার তৌফিক দান করুন, এই কামনা করে আমি আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।